সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নিউক্লিয়ার পদার্থবিদ্যা ও পরমাণু মডেল এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা করব। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তাহলে আমরা সাইকেল 5-এ 4টা অধ্যায় পড়ব। তো তার মধ্যে আজকে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ও পরমাণুর গঠন এই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা কেমিস্ট্রি পড়ছিলাম, সহজ কথা। গত ক্লাসে আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বেশি পড়ছিলাম, ঠিক আছে। জাস্ট এই ক্লাস এই অধ্যায়ের একটা ইন্ট্রোডাকশন ক্লাস হিসাবে মোটামুটি একটা ক্লাস কোনো মতে আমরা শেষ করছিলাম। তো আজকে কিন্তু মূল আলোচনা শুরু, ঠিক আছে। গতদিন আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনা তোমরা সবাই মোটামুটি জানো। সেই আলোচনা তোমাদের অলরেডি 9-10 থেকে পড়া আছে এবং তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো। তো আমরা আজকের ক্লাসে ম্যাথমেটিক্যাল হিসাব করব। তো এই যে ম্যাথমেটিক্যাল হিসাব অর্থাৎ বোর পরমাণু মডেলের যে স্বীকার্য আমরা জানি, সেই স্বীকার্য থেকে আমরা এখন কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথে ঘূর্ণনরত যে ইলেকট্রন আছে তার বেগ, তার ব্যাসার্ধ, তার বিভব শক্তি, তার গতিশক্তি, তার মোট শক্তি, এরকম সবকিছু জিনিস বের করব। আমরা যদি বেগ বা ব্যাসার্ধ এই দুইটা জিনিস বের করতে পারি, তাহলে এখান থেকে কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, পর্যায়কাল, কম্পাঙ্ক যা যা আছে, যা যা সম্ভব, কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তো তার ক্ষেত্রে যে যে রাশি থাকে সব কিন্তু আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো। তো তোমরা এই হিসাব নিকাশটা কেমিস্ট্রিতে করছো, কিন্তু কেমিস্ট্রিতে খুব বেশি হিসাব নিকাশ করো নাই। আমরা ফিজিক্সে কিন্তু অনেক ডিটেলস, ইন ডিটেলস অনেক কিছুই হিসাব নিকাশ শিখব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তাহলে আজকে আমরা বোর পরমাণু মডেলের স্বীকার্য থেকে কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনরত কোন একটা ইলেকট্রনের এনতম কক্ষপথের কোন একটা ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ এগুলো আমরা নির্ণয় করব। তো প্রথমে আসো ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা একটু হেডিংটা লিখি, পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয়, পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আমরা একটা যে কোনো পরমাণু ধরে হিসাব করব। আমাদের বোর্ড বইগুলোতে এটা হাইড্রোজেন ধরে হিসাব করা আছে, ইভেন হেডিংটাও তাই। এই হেডিংটাও তাই লেখা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তা আমরা শুধু হাইড্রোজেন পরমাণুর কেন বের করব? আমরা যে কোনো অ্যাটমের জন্য বের করব। সেটা মনে করো হিলিয়াম অ্যাটম হতে পারে, অক্সিজেন অ্যাটম হতে পারে, নাইট্রোজেন অ্যাটম হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে, যে কোনো অ্যাটমই হতে পারে। তা আমরা এইটা ধরে হিসাব নিকাশ করবো, আমরা শুধু হাইড্রোজেন ধরে হিসাব নিকাশ করবো না। তুমি বলতে পারো ভাই হাইড্রোজেন হলে কি হবে, বোর্ড বইতে তো হাইড্রোজেনের হিসাব করা আছে। কোনো সমস্যা নেই, আমরা যে কোনো পরমাণুর জন্য যদি হিসাব করতে পারি তাহলে হাইড্রোজেনের জন্য কি হবে সেটা তো বুঝেই যাও। তাহলে দেখো কোনো একটা অ্যাটম, সেই অ্যাটমের নিউক্লিয়াসে থাকে হচ্ছে ধনাত্মক চার্জ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ঘূর্ণনরত একটা ইলেকট্রনের কক্ষপথ। আমরা বোর মডেলের যে স্বীকার্য, সেই স্বীকার্য থেকে জানি যে কক্ষপথগুলো অনুমোদিত এবং স্থায়ী কক্ষপথ, এবং প্রত্যেকটা কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের ব্যাসার্ধ, বেগ, শক্তি নির্দিষ্ট। তো এই কথাগুলোর প্রমাণ আজকে আমরা করব। তো এই যে এটা হচ্ছে কোন একটা অ্যাটমের নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণনরত একটা ইলেকট্রনের কক্ষপথ। তো এই কক্ষপথে একটা ইলেকট্রন ঘূর্ণনরত আছে, ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ এবং ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নেই। চার্জ আছে কার? প্রোটনের। তো আমরা চার্জ যুক্ত কণাটা অর্থাৎ প্রোটনটাকেই মেনশন করতে চাই। তো প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জেড দিয়ে। কোন একটা অ্যাটম যদি হয় এ, দেখো তো মনে পড়ে কিনা, এগুলো কেমিস্ট্রিতে শিখছো কিনা। কোন একটা অ্যাটম যদি হয় এ, কোন একটা মৌলের সংকেত যদি হয় এ, তাহলে জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। সরি, এ না, এটাকে ধরো আমরা লিখলাম এক্স। এক্স হচ্ছে একটা অ্যাটম, জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, নিচে এখানে ছোট করে লেখা হয় জেড, আর উপরে এখানে লেখা হয় হচ্ছে এ। এ হচ্ছে তার ভর সংখ্যা। তো এ হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা। আর এই জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা।
পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন। তাহলে নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন। তাহলে কোন একটা মৌলের যদি জেড সংখ্যক প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসে অবস্থিত চার্জ কত? একটা প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান। প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু এটা হচ্ছে পজিটিভ চার্জ। অর্থাৎ ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব নেগেটিভ চার্জ, আর প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ, অর্থাৎ 1.6 × 10⁻⁹ কুলম্ব, কিন্তু পজিটিভ চার্জ। তাহলে নিউক্লিয়াসে অবস্থান করতেছে প্রোটন, কতগুলো প্রোটন? জেড সংখ্যক প্রোটন। তাহলে এবার বলো জেড সংখ্যক প্রোটনের চার্জ কি হবে? জেড সংখ্যক প্রোটনের চার্জ কি হবে? জেড সংখ্যক প্রোটনের চার্জ জেড ইনটু ই, এটা কিন্তু পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ কিন্তু। তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ এবং কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন সে হচ্ছে নেগেটিভ চার্জ। এবার ইলেকট্রন যেহেতু কক্ষপথে ঘুরতেছে, দেখো আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় ফার্স্ট ইয়ারে আমরা একটা জিনিস জানছি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। কেন্দ্রমুখী বলের যোগান দিবে না কিন্তু কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চাইবে, এইটা সম্ভব না। বৃত্তাকার পথে ঘুরতে চাও, ওকে ভালো কথা, কেন্দ্রমুখী বলের যোগান দাও, বৃত্তাকার পথে ঘুরো। তাহলে আমাদের দেখতে হবে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে এখানে। যেমন মনে করো যে এই যে সূর্যের চারপাশে গ্রহগুলা ঘুরতেছে বা পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহ বা চাঁদ ঘুরতেছে, চাঁদ আবর্তন করতেছে, কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহের মধ্যকার যে মহাকর্ষ বল, এই যে মহাকর্ষ বল, সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিত। কেন্দ্রের দিকে যে বল সেটাই কেন্দ্রমুখী বল। তাহলে কোন বস্তুর উপর যে বস্তুটা ঘুরতেছে তার উপর ক্রিয়ারত যতগুলো বল আছে সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধি, সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধি। তাহলে এখানে দেখো, এখানে কি মহাকর্ষ বল আছে? না। এখানে কি বলটা আছে? কোন বলটা আছে? সেটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, কুলম্ব বল, যেটা আমরা স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছি। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এদের এই যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধটা, নিউক্লিয়াসের ব্যাসার্ধটাকে আমি বললাম Rn। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াস বলতেছি, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের যে ব্যাসার্ধটা সেটাকে আমি বললাম Rn। তাহলে এবার এই ইলেকট্রনটা এই বৃত্তাকার পথে ঘুরলে কেন্দ্রমুখী বলের যোগান লাগবে এবং সেই কেন্দ্রমুখী বলের যোগানটা আসবে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে অবস্থিত এই যে জেড ই পজিটিভ চার্জ এদের মধ্যকার স্থির তড়িৎ আকর্ষণ বল থেকে, কুলম্ব আকর্ষণ বল থেকে। তো এই কুলম্ব আকর্ষণ বল এটাকে কি দিয়ে লেখা হয়? Fe দিয়ে লেখা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, Fe। তাহলে এটাই আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। যতগুলো বল ক্রিয়ারত থাকবে সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল, Fc। তাহলে Fc এর যোগানটা আসবে কার কাছ থেকে? Fe এর কাছ থেকে। বুঝলা? এবার অনেকে একটা কথা বলতে পারে, ভাই মহাকর্ষ বল কি নাই? আছে। মহাকর্ষ বল থাকবে না কেন? মহাকর্ষ বল আছে। তা আপনি যে মহাকর্ষ বলের কথা বলছেন না, মহাকর্ষ বলের কথা কেন বলছি না জানো? কারণ স্থির তড়িৎ আকর্ষণ বলের কাছে, এইখানে স্থির তড়িৎ আকর্ষণ বলের কাছে, কুলম্ব বলের কাছে মহাকর্ষ বল কিছুই না, নস্যি একেবারে। মহাকর্ষ বল গোনার মধ্যেই পড়ে না, এত কম, এত ক্ষুদ্র। ঠিক আছে, তুমি দেখবে যে এই অধ্যায় আছে, আবার নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে আছে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তড়িৎ চুম্বক বল আর কি। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এর তুলনায় মহাকর্ষ বলের মাত্রা খুবই কম, প্রাবল্যের মাত্রা খুবই কম। ঠিক আছে, মহাকর্ষ বলের তুলনায় এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 10 টু দি পাওয়ার মেবি 41 গুণ বেশি, 41 অথবা 39 এরকম কিছু একটা হবে। 41 বা 40 বা 39 এরকম কিছু একটা হবে, 10 টু দি পাওয়ার। তাহলে এত গুণ বেশি, চিন্তা করতে পারছো? এত গুণ বেশি, এত গুণ বেশি মানে কি চিন্তা করতে পারছো? তো এই কারণে ওইটাকে আমরা নিই না। কারণ কেউ যদি মনে করো যে ভাই না আমি মহাকর্ষ বলটা নিয়েও কাজ করব, নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিলে খুব বেশি তুমি লাভবান হবা না। ঠিক আছে, কারণ এইটা এই Fe এর তুলনায় Fg এর মানটা খুবই কম। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? দিচ্ছে Fe এবং Fg। নিলাম, আমি দুটাই নিলাম, কিন্তু Fe এর কাছে Fg খুবই নগণ্য, এই কারণে Fg এর মানটা শূন্য। তাহলে ওইটা ধরার মধ্যে নেই। এবার তাহলে কেন্দ্রমুখী বলের যে সূত্রটা আমরা জানি, m ইলেকট্রনের যে ভরটা, সেই ভরটা হচ্ছে m। এই যে বেগ নিয়ে আবর্তন আছে, এই যে বেগ নিয়ে ইলেকট্রনের ভর m, ধরো যে বেগ নিয়ে আবর্তন করতেছে সেই বেগটা হচ্ছে vm। তাহলে m কেন্দ্রমুখী বলের সূত্র m v স্কয়ার ডিভাইডেড বাই r। তাহলে m v n স্কয়ার ডিভাইডেড বাই এই যে কক্ষপথের ইলেকট্রনের কক্ষপথের ঘূর্ণনরত কক্ষপথের ব্যাসার্ধ r, m v স্কয়ার বাই r। এটা সমান সমান Fe। কুলম্ব বলের সূত্র আসলে স্থির তড়িৎ থেকে বসাই দিই, 1/4 পাই এপসাইলন নট। কেমিস্ট্রিতে এই জিনিসগুলো খুব ফালতু করে লেখা আছে, সিজিএস একক দিয়ে লেখা আছে, আমরা ওইসব করবো না, আমরা ফিজিক্স পড়তেছি, তাই না? তাহলে কেমিস্ট্রির হিসাব নিকাশ এখানে ঢুকাবো না। তাহলে 1/4 পাই এপসাইলন নট, চার্জ Q1 Q2। তাহলে Q1 Q2 হচ্ছে জেড ই আর ই। অনেকে এখানে আবার জিজ্ঞেস করে, ভাই জেড ই এটা প্লাস ঠিক আছে, কিন্তু ই তো মাইনাস, তাহলে ওটা মাইনাস নেবেন না?
এই বলো বল কি রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যখন, তাহলে এখন বলের মান, যখন মান বের করব তখন চার্জের কোনো প্লাস মাইনাস নেই। কিন্তু বিভব স্কেলার রাশি, বিভবের যদি হিসাব করতাম তাহলে কিন্তু প্লাস মাইনাস বসাইতাম, কোন চার্জ প্লাস সেটা বসাইতাম, কোন চার্জ মাইনাস সেটা কিন্তু বসাইতাম। যেহেতু প্রাবল্য, বল, কুলম্ব বল এগুলো ভেক্টর রাশি, জাস্ট মান, চার্জের শুধু মান বসাবা, কে প্লাস কে মাইনাস ওটা দেখার দরকার নেই। এখন তুমি বলতে পারো ভাই তাহলে প্লাস মাইনাস কি মিন করে? প্লাস মাইনাস আকর্ষণ নাকি বিকর্ষণ মিন করে? যেমন এটা প্লাস আর এটা মাইনাস, সো আমি বুঝছি আকর্ষণ মিন করে। যদি এটা প্লাস এটা প্লাস তাহলে বিকর্ষণ মিন করতো, এই ছাড়া আর কিছু। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তাহলে জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই কি আর এন স্কয়ার। তাহলে এবার আসো আমরা হিসাব নিকাশ করি, একটু দেখি। আমাদের টার্গেট ছিল কি ব্যাসার্ধ নির্ণয়। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এই যে আর এন, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এবার এখানে দেখো ভি এন আছে, ভি হচ্ছে বেগ, তো আমরা বেগটাকে রাখতে চাই, বেগটাকে সরাই দিব। আমরা বোর পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য থেকে জানছিলাম, তৃতীয় স্বীকার্য, বোর পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য, সরি তৃতীয় না দ্বিতীয় স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য থেকে জানছিলাম যে ঘূর্ণনত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল, এল ইকুয়াল টু এম ভি আর, তাহলে এম ভি এন আর এন, এটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক এন গুণিতক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি এনটা হবে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর এন, বুঝছো? ভি এন এর মানটা এবার এখানে বসাবো। তো ভি এন এর দেখো বর্গ আছে, ভালো করে বুঝে বুঝে বসাবো ভি এন এর বর্গ। তাহলে এম ডিভাইডেড বাই আর এন আগে রাখি, ভি এন এর বর্গ করব, তাহলে এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2 এর বর্গ 4 পাই স্কয়ার এম স্কয়ার আর এন স্কয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর এন স্কয়ার। কাটাকাটি করে দাও, দেখো কি কি কাটাকাটি যায়, আর এন স্কয়ার কাটাকাটি যায়, 4 4 কাটে, তো দেখো আর তেমন কিছু কাটছে না। তাহলে এবার এদিক ওদিক করে সাজাই, আমাদের তো আর এন দরকার, এই যে এটা হচ্ছে আর এন, এটা আর এন, তাহলে এটার সাথে এটা গুণ করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো কি থাকে, আর এন ইন্টু পাই স্কয়ার। আচ্ছা দেখো এটা পাই আর এটা পাই স্কয়ার, তাহলে পাই স্কয়ার পাই কেটে একটা, আচ্ছা পাই স্কয়ার লিখি আপাতত, পাই স্কয়ার এম স্কয়ার জেড ই স্কয়ার। এবার সমান সমান কোনাকুনি গুণ করে, কোনাকুনি গুণ করে এম এন স্কয়ার এইচ স্কয়ার পাই এপসাইলন নট। এইবার দেখো পাই স্কয়ার পাই, তাহলে কেটে এখানে একটা পাই, তাহলে আর এন থাকবে এখানে একটা পাই, একটা পাই, এটা এম স্কয়ার, তাহলে একটা এম, ঠিক আছে, পাই এম জেড ই স্কয়ার। তাহলে এখান থেকে পাই আর এম কাটাকাটি, এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার। আমরা চাচ্ছিলাম ব্যাসার্ধ আর এন, তাহলে ওই পাশে এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই নিচে এটা ওই পাশে চলে গেল পাই এম জেড ই স্কয়ার, ঠিক আছে, পাই এম জেড ই স্কয়ার আর এন ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র, ব্যাসার্ধ নির্ণয়ের এই যে সূত্র পেয়ে গেলাম, জেড স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কয়ার। কি বুঝছো? কি ক্লিয়ার? দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে না, দেখা তো যাচ্ছে। বায়োফিজিক্স শেষ হতে কত মাস লাগবে? এই সব কোশ্চেন পড়ানোর মধ্যে কেন করে এই ছেলেপেলেগুলা, বুঝে না। শেষ হতে কত মাস লাগবে? আমি জ্যোতিষী, বুঝছো, আমি জ্যোতিষী। কালকে চলে আসবে আমার কাছে, ভাই আমার হাতটা দেখে দেন তো, আমার বিয়ে হবে কিনা, তারপর আমার চাকরি হবে কিনা, আমার বুয়েটে চান্স হবে কিনা, ঠিক আছে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হতে কতদিন লাগবে, বুঝছো। চলে আসবে রাজশাহীতে, কালকে রাজশাহীতে এসে আমার জিজ্ঞেস করবা, আমি তোমার হাত দেখে বলে দিব অপূর্ব জ্যোতিষী কেয়ার, ঠিক আছে। ওকে ক্লিয়ার? বলো, লিখছো ঠিকঠাক লিখছো? বলো। তাহলে এবার এই যে ব্যাসার্ধটা আমরা বের করে ফেললাম, এন তম কক্ষপথের ব্যাসার্ধ, যেখানে জেড হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে কততম কক্ষপথ, আর বাদ বাকি যা আছে সব হচ্ছে কনস্ট্যান্ট, বাদ বাকি যা আছে সব হচ্ছে
কনস্ট্যান্ট। কথা কি বুঝছো? ক্লিয়ার? এবার আসো দেখো, এবার আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য, এই যে বইয়ে হাইড্রোজেন অ্যাটমের কাজ করা আছে, হাইড্রোজেন অ্যাটমের হিসাব নিকাশ করা আছে, করবো এবার হাইড্রোজেন অ্যাটমের হিসাব নিকাশ করব। তাহলে এবার হাইড্রোজেন অ্যাটমের জন্য, এইচ অ্যাটমের জন্য, এইচ এর জন্য প্রথম কক্ষপথের, আসো প্রথম কক্ষপথের ব্যাসার্ধই আমরা বের করব হাইড্রোজেন অ্যাটমের জন্য। যে হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যে কোনো অ্যাটম বললে আমরা এখন পারবো, আমাদের মূল সূত্র জানা থাকলে যে কোনো অ্যাটমের কথা বললে আমরা পারবো। তাহলে একটু আগে দেখো কি সূত্র পাইলাম, Rn equal to h square epsilon naught n square divided by pi m jd square divided by pi m jd square। তাহলে ব্যাসার্ধের সূত্র Rn n তম কক্ষপথের জন্য h square epsilon naught n square divided by pi m jd square। এবার কার জন্য বলছে? হাইড্রোজেন অ্যাটমের জন্য। তাহলে ভাই হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড মানে পারমাণবিক সংখ্যা তো 1, প্রথম কক্ষপথ, সো n এর মান তো 1। তাহলে জেড এবং n এর মানটা 1 বসাই দাও, 1 বসাই দিয়ে এখানে হিসাব নিকাশ করো। তাহলে অতএব 1 নং কক্ষপথ, হাইড্রোজেন অ্যাটমের জন্য 1 নং কক্ষপথ, দ্যাট ইজ R1। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আশা করি এই সব ধ্রুবক গুলার মান তোমরা জানো। প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, তাহলে তার স্কয়ার। এবার এপসাইলন নট 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12, n প্রথম একতম কক্ষপথ 1 স্কয়ার ডিভাইডেড বাই নিচে পাই 3.1416, m ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31, z 1, e ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব তার স্কয়ার। তাহলে দেখো এই যে এখানে যে ধ্রুবকগুলো আছে, এই ধ্রুবকগুলোর মান আমি বসালাম, এই ধ্রুবকগুলোর মান আমি বসালাম। এবার বসানোর পরে এবার হিসাব নিকাশ করতে হবে। কে করবে? ক্যালকুলেটর করবে। তাহলে ক্যালকুলেটরে হিসাব নিকাশ করবা। অনেক সময় দেখবা, একটু বলে রাখি, ভালো করে কান খোলা রেখে শুনিও, অনেক সময় দেখবা এই অধ্যায়ের এত বড় বড় হিসাব নিকাশ একবারে ক্যালকুলেটরে তুলে যখন সমান চিহ্ন চাপ দিবা, দেখবা ক্যালকুলেটর উত্তর দিবে না, হয় ম্যাথ দেখাবে নয়তো জিরো দেখাবে। তার কারণ হচ্ছে কি, যখন পাওয়ার অনেক বেশি হয়ে যায় ক্যালকুলেটর তো ওই পাওয়ার অত বেশি পাওয়ার নিতে পারে না। যেমন 10 টু দি পাওয়ার -34, তার আবার বর্গ করবো, এর সাথে যদি এমন মনে করো এই যে এইটা যদি উপরে থাকতো, এইটা যদি উপরে গুণ থাকতো 10 টু দি পাওয়ার -19 তার স্কয়ার, এটা যদি উপরে গুণ থাকতো, তাহলে পাওয়ার আলটিমেটলি 100-র চেয়ে বেশি হয়ে যেত। তো যখন এরকম 100-র চেয়ে পাওয়ার বেশি হয়ে যাবে তখন কিন্তু হিসাব নিকাশ মুশকিল হয়ে যাবে, ক্যালকুলেটর কিন্তু হিসাব নিকাশ পারবে না। এই কারণে যদি কখনো দেখো এরকম ঝামেলা হয়, তাহলে ভেঙে ভেঙে হিসাব করবা। ভেঙে ভেঙে হিসাব মানে কি, এইটার বর্গ করলা, তারপরে এইটা দিয়ে ভাগ দিবা, তারপরে আবার এটা দিয়ে গুণ করবা, তারপরে আবার এটা দিয়ে ভাগ দিবা, মানে ভেঙে 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 হিসাব। মানে একবারে উপরে গুলা গুণ করলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি কমাই নাও। কিভাবে কমাবা? উপরের একটা তুলে নিচের একটা দিয়ে ভাগ দিবা, তাহলে কমে গেল, তারপর আবার গুণ করলা, আবার বেড়ে গেল, তারপর আবার ভাগ করলা, আবার কমে গেল, এইভাবে হিসাব করবা, বুঝছো? তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলো, এখান থেকে হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ করলে তোমার যে মানটা আসবে সেই মানটা আসবে 0.53 অ্যাংস্ট্রম, বুঝছো? 0.53 অ্যাংস্ট্রম করবো 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 তার স্কয়ার 8.854 exponential function -12 divided by 3.1416 divided by 9.11 exponential function -31 তারপর divided by 1.6 exponential function -19 তার ভাই স্কয়ার। তাহলে আসছে 5.305 into 10 to the power -11 মিটার, এটা তো মিটারে। তাহলে 0.53 into 10 to the power -10 মিটারে। হ্যাঁ, এবার তাহলে 0.53 অ্যাংস্ট্রম, কারণ আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে এই যে চলে আসছে, R1 এর মানটা চলে আসছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য এবার যদি আমি বলতাম 2তম কক্ষপথ, n এর মান 2 বসাই দাও, 3তম কক্ষপথ n এর মান 3 বসাই দাও, 4তম কক্ষপথ n এর মান 4 বসাই দাও। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে একটা জিনিস একটু হিসাব করে দেখো, এটা তো R1, তাহলে R1 এর জন্য দেখো ভালো করে খেয়াল করো, R1 এটা সমান সমান এই যে ধ্রুবক গুলা বসাইছি, মানে এনটাকে সাইডে সরাই নিয়ে দাও, এনটাকে সাইডে সরাই নিয়ে দাও। দেখো এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই নিচে পাই এম ই স্কয়ার। তাহলে কি করব, এন স্কয়ারটাকে সাইডে সরাই নিয়ে গেলাম, নিচের জেডটাকে সাইডে সরাই নিয়ে গেলাম,
দেখো এন এর মান আগে 1 ছিল, জেড এর মান আগে 1 ছিল, তাহলে তুমি এই ধ্রুবক গুলার মান বসে তুমি পাইছো হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। দেখো এই ধ্রুবক গুলার মান, দেখো এই ধ্রুবক টুকুর মান, এই ধ্রুবক টুকুর মান হচ্ছে এটা, বুঝছো? ধ্রুবক টুকুর মান কি এটা না? তাহলে এন স্কয়ার জেড এটা হচ্ছে আর এন, এন তম কক্ষপথের জন্য একটা জেনারেল ইকুয়েশন, এন তম কক্ষপথের জন্য ব্যাসার্ধ নির্ণয়ের একটা জেনারেল ইকুয়েশন। এবার যদি তোমার আমি বলি হাইড্রোজেন অ্যাটম 2তম কক্ষপথ, জেড এর মান হাইড্রোজেন অ্যাটম 1 বসাবা, এন এর মান 2 বসাবা, একটা শর্টকাট রুলস। যদি আমি বলি মনে করো লিথিয়াম, তাহলে এন এর মান লিথিয়ামের ধরো 3 নম্বর কক্ষপথ, তো তাহলে জেড এর মান তুমি 3 বসাবা, ঠিক আছে? জেড এর মান 3 বসাবা, এন এর মান 3 বসাবা, বসাইলে হিসাব হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এবার তোমার একটা চালাকি শেখাই, চালাকি। অনেক সময় তোমার বলবে মনে করো যে এই অ্যাটমের জন্য এততম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো কেমিস্ট্রিতে তোমরা এভাবে করতে পারো, অ্যাডমিশন টেস্টে এই সূত্র দিয়ে করতে পারো, কিন্তু ফিজিক্সে বোর্ড বইগুলাতে এরকম শর্টকাট সূত্র দিয়ে না করে নাই। এই কারণে তোমাদের আমি বোর্ড পরীক্ষা টার্গেট করলে, বোর্ড পরীক্ষা সামনে বোর্ড পরীক্ষাটা টার্গেট করলে আমি বলবো শর্টকাটে করতে যাইও না, ঠিক আছে? এটা আমি শর্টকাটে না করার জন্য আর কি, মনে করো শর্টকাটে করতে বলবো না, না করার জন্য আর কি রিকোয়েস্ট করবো। তাহলে তুমি বলতে পারো ভাই এত বড় করে করতে হবে, এত অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এইবার দেখো চালাকিটা কি করবা সময় বাঁচানোর জন্য, সেটা হচ্ছে কি তুমি লিখবা এই ধ্রুবক গুলার মান তো মুখস্থ লিখতে কোনো ব্যাপার না, ক্যালকুলেটরে তোলে হিসাব করতে একটু হয়তো সময় লাগবে। তো তুমি কি করবা, টিচারকে দেখাবা তুমি এটা করতেছো, টিচারকে দেখাবা তুমি এই হিসাব নিকাশ করতেছো, কিন্তু বাস্তবে তুমি এটা তোলার পরে ক্যালকুলেটর এটা 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 মনে করো খাতায় তোলার পরে তুমি ক্যালকুলেটর আসলে তোলো নাই, তুমি কি করছো চট করে এই সূত্র দিয়ে হিসাব করে উত্তরটা বসাই দিছো, মানে চালাকি। ঠিক আছে, তুমি আসলে এই সূত্র দিয়ে অত বড় করে সময় নষ্ট করে হিসাব করলা না, কিন্তু তোমার মার্ক কাটার কোনো অপশন নেই, টিচার কিন্তু বুঝলো না যে তুমি চালাকিটা করছো, সময় বাঁচাই ফেলছো। তাহলে এই কাজটা করতে পারো, ঠিক আছে? আমি অনেক সময় স্টুডেন্ট লাইফে এই কাজটা করছি, এটাই করতাম আর কি, যে বোর্ড পরীক্ষা আমার টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা যেন মার্ক না কাটে, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় মার্ক না কাটে এটা টার্গেট, এবং সময় বাঁচানো টার্গেট। তাহলে এভাবে লিখবো কিন্তু করবো এইভাবে। তো এটা তো আর টিচার দেখতে আসছে না আমি কি চালাকিটা করছি, ক্যালকুলেটর চেপে কি উত্তর বের করছি, এটা তো আর টিচার দেখতে আসছে না। তবে এই জেনারেল ইকুয়েশনটা মাথায় রাখবা, অ্যাডমিশন টেস্টে খুবই কাজে দেবে। এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাডমিশন টেস্টে খুবই কাজে দিবে, বলতে পারো এটা শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। তাহলে জেড হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের জন্য ভিন্ন ভিন্ন, আর এন হচ্ছে কোন একটা মৌলের ভিন্ন ভিন্ন কক্ষপথের জন্য ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এন হচ্ছে কততম কক্ষপথ, আর জেড হচ্ছে কোন মৌল, সেই মৌলের পারমাণবিক সংখ্যা। কি ক্লিয়ার? প্রথম এম সমান সমান কি সেকেন্ড এম? প্রথম এম সমান সমান সেকেন্ড এম মানে বুঝি নাই। এই এম তো ইলেকট্রনের ভর, এই এম তো ইলেকট্রনের ভর। কি ক্লিয়ার? তুলছো তুলছো দ্রুত। এবার আসো আমরা নির্ণয় করব হচ্ছে বেগ। তাহলে প্রথমে যে কোনো পরমাণুর আর কি, যে কোনো পরমাণুর এন তম কক্ষপথের বেগ নির্ণয়, এন তম কক্ষপথের বেগ নির্ণয়। ও তোমাকে যে কথাটা বলতে যাব, যে আমরা বোর পরমাণুর প্রথম স্বীকার্যটা এখান থেকে প্রমাণ করে ফেলছি। দেখো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 0.53 অ্যাংস্ট্রম হাইড্রোজেনের জন্য, হ্যাঁ এই যে এইচ এর জন্য, এইচ এর। দ্বিতীয় কক্ষপথ জানো কত? দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এই যে জেড এর মান 1, এন স্কয়ার, তাহলে 2 এর বর্গ দ্বিগুণ 4 দ্বিগুণ, তাহলে 0.53 ইনটু 4, তাহলে 2.12 অ্যাংস্ট্রম। তারপরে কক্ষপথ 0.53 ইনটু 9 তিনতম কক্ষপথ, তার ব্যাসার্ধ হচ্ছে R3, এটা হচ্ছে 4.77 অ্যাংস্ট্রম। তাহলে দেখো তোমার কি বলছিলাম, একটা কথা কি বলছিলাম মনে করে দেখো তো। বলছিলাম যে কক্ষপথগুলো সুনির্দিষ্ট, কক্ষপথগুলো স্থায়ী এবং অনুমোদিত। দুই কক্ষপথের মাঝখানে আরেকটা কক্ষপথ হবে না। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এই যে এটা তৃতীয় কক্ষপথ। তো প্রথম কক্ষপথের রেডিয়াসটা R1, দ্বিতীয় কক্ষপথের রেডিয়াসটা R2, তৃতীয় কক্ষপথের রেডিয়াসটা R3, তৃতীয় কক্ষপথের রেডিয়াসটা R3, এই যে তৃতীয় কক্ষপথের রেডিয়াসটা R3। তাহলে এগুলা ফিক্সড, এগুলা সুনির্দিষ্ট, এগুলা ফিক্সড। দেখো প্রথম কক্ষপথ 0.53 অ্যাংস্ট্রম,
দ্বিতীয় কক্ষপথ হাইড্রোজেনের জন্য 2.12 অ্যাংস্ট্রম। এবার আমি বললাম 0.74 অ্যাংস্ট্রম, 0.74 অ্যাংস্ট্রম। এরকম কোন ব্যাসার্ধের কক্ষপথ হতে পারে কিনা? এরকম কোন ব্যাসার্ধের কক্ষপথ হতে পারে কিনা? উত্তর কি হবে? না, এরকম কোন ব্যাসার্ধের কক্ষপথ এক্সিস্ট করে না। যে এই ব্যাসার্ধের কোন কক্ষপথ হতে পারে না, এই ব্যাসার্ধের কক্ষপথ হতে পারে না। ঠিক আছে, এটা অনুমোদিত কক্ষপথের মধ্যে পড়বে না। এই ব্যাসার্ধের কোনো কক্ষপথ হতে পারে না, এই ব্যাসার্ধের কক্ষপথ হতে পারবে না। বুঝতে পারছো? ঠিক আছে, এখানে অনেকে বলছে দেখা যাচ্ছে না, এই ব্যাসার্ধের কক্ষপথ হতে পারে না, সেটা লিখছি 0.74 অ্যাংস্ট্রম, এটা হইতে পারে না। ঠিক আছে, 0.53 2.12 এর মাঝখানে কোনো কক্ষপথ হবে না হাইড্রোজেনের জন্য। কি ক্লিয়ার? তাহলে এবার কি বলছে, পরমাণুর এনতম কক্ষপথের বেগ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয় করতে পারলে বেগ নির্ণয় কেন করা যাবে না? বেগ তো অলরেডি আমরা বের করে ফেলছিলাম, কিভাবে? বেগ vn, দেখো বেগ vn এটা সমান সমান, দেখো এদিকে দেখো, বেগ vn ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই mrn। দেখো ভালো করে, nh ডিভাইডেড বাই 2 পাই mrn, nh ডিভাইডেড বাই 2 পাই mrn, এটা হচ্ছে বেগ। এটাই তো বেগের সূত্র। কিন্তু কথা হচ্ছে এই সূত্র মুখস্থ করবা না, বিভিন্ন বইতে এই সূত্র ব্যবহার করা থাকতে পারে, করবা না তুমি। কেন? ধরো তোমার বেগ চাইছে, তো বেগ চাইতে গেলে তুমি এই সূত্র ব্যবহার করলা, মান বসালা, এন এর মান, এইচ এর মান 2 পাই এম এর মান বসালা, কিন্তু তুমি তো আর এন এর মান জানো না। তাহলে বেগ বের করার জন্য আগে ওই কক্ষপথের ব্যাসার্ধ বের করে নেওয়া লাগবে, তারপরে ওই কক্ষপথের ব্যাসার্ধ বের করার পরে তারপরে ওই কক্ষপথে বেগটা বের করা লাগবে। এই ঝামেলায় কেন যাবা তুমি? তুমি একবারে বেগ বের করবা, ব্যাসার্ধ বের করে কেন বেগ বের করবো? তো এই কারণে আমরা এই সূত্রটা মুখস্থ করবো না। তুই বলতে ভাই ব্যাসার্ধ বের করে কিভাবে, মানে ব্যাসার্ধ ব্যতীত, ব্যাসার্ধ বের না করে কিভাবে আমরা বেগ বের করবো ডাইরেক্ট? এই যে ব্যাসার্ধের একটু আগে যে সূত্র শিখছো সেইটা এখানে বসাই দাও। তাহলে nh ডিভাইডেড বাই 2 পাই m ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের সূত্র কি ছিল? h স্কয়ার এপসাইলন নট n স্কয়ার ডিভাইডেড বাই পাই m zE স্কয়ার। ঠিক আছে, তাহলে পাই m কাটাকাটি, দেখো দেখো দেখো, পাই m কাটাকাটি। ঠিক আছে, তাহলে এবার দেখি কি হলো হিসাব নিকাশ করে। nh ডিভাইডেড বাই nh zE স্কয়ার, zE স্কয়ার লাভ দিয়ে উপরে চলে গেল, ডিভাইডেড বাই 2h স্কয়ার এপসাইলন নট n স্কয়ার। দেখো n উপরে একটা নিচে দুইটা, তাহলে ভাই কাটাকাটি করে নিচে একটা, h উপরে একটা নিচে দুইটা, তাহলে h এখানে একটা। ঠিক আছে, তাহলে উপরে n আর h থাকলো না, থাকলো হচ্ছে zE স্কয়ার। তাহলে বেগের সূত্র vn এটা হচ্ছে zE স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট n, বেগের সূত্র। এবার দেখো এখানে যা আছে সব ধ্রুবক, এই সূত্রে এখানে যা আছে সবাই ধ্রুবক, সবাই ধ্রুবক। দেখো তাহলে এবার আমি আসো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য আমরা বেগটা বের করব। একটু আগে ওই যে একটা শর্টকাট সূত্র বানালাম না ব্যাসার্ধের, বেগেরও একটা বানাবো। তাহলে হাইড্রোজেনের জন্য এইচ এর জন্য প্রথম কক্ষপথ, তাহলে জেড এর মান তো 1 আর প্রথম কক্ষপথ এন এর মানও 1। ঠিক আছে, তাহলে vn সমান সমান এই সূত্র, তাহলে v1 সমান সমান কত? vn এটা ইকুয়াল টু কি? zE স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট n, এটা হচ্ছে জেনারেল সূত্র। এবার এখানে মান বসাবো, z এর মান তো 1, e 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার স্কয়ার ডিভাইডেড বাই 2h 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, বা এটাকে 6.626, যেটা আগেরটা 6.626 লিখছি এটাও তাই লিখি, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এপসাইলন নট এর মান, প্রথম কক্ষপথ, তাহলে n এর মান 1। তাহলে এখান থেকে বেগের মান বের করব, 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 এটাই আসবে মেবি।
যদি আমি ভুল না করি 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 into 6.626 exponential function -34 8.854 exponential function -12 এটাকে এসআই এককে নিব ওই সরি সায়েন্টিফিক মোডে নিব তাহলে 2.18 into 10 to the power 6 দেখছো ঠিকই বলছিলাম এত মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে বেগ একটা জিনিস চিন্তা করে দেখছো বেগের মানটা দেখো বিশাল তার মানে পরমাণুতে বিশেষ করে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন কি বিশাল বেগ নিয়ে ঘুরতেছে চিন্তা করে দেখছো প্রচন্ড বেগ একবার কোথায় জানো মেবি সাস্টে বা অন্য কোন জায়গায় জানো অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন আইছিল এই 2-3 বছর আগেই তো কোশ্চেনটা ছিল এরকম যে পরমাণুর হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে বা পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন সর্বনিম্ন যে বেগে ঘুরতেছে সেই বেগে যদি মানে দেখো বেগের মানটা এখান থেকে একটু তোমার দেখাই vn এটা ইকুয়াল টু জেড দেখো জেড বাদবাকি সবাই কনস্ট্যান্ট আর নিচে এন এই যে বাদবাকি সবাই ধ্রুবক তাহলে জেড এর উপর নির্ভর করে আর এন এর উপর নির্ভর করে তো কোন একটা মৌলের জন্য ধর কোন একটা মৌল ফিক্সড মৌল তাহলে জেড ফিক্সড তাহলে এন এর সাথে ভি এন এর সম্পর্ক দেখো ব্যস্তানুপাতিক তাহলে এন এর মান যত কম হবে ভি এর মান তত বেশি হবে এন এর মান যত কম হবে ভি এর মানটা তত বেশি হবে তো প্রশ্নটা ছিল এরকম যে ধরো হাইড্রোজেন পরমাণুর আর কি কক্ষপথগুলোতে ইলেকট্রন সর্বোচ্চ যে বেগ নিয়ে ঘুরতেছে সেই বেগে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে কত সময় লাগবে বুঝছো প্রশ্ন বুঝছো সেই বেগে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে কত সময় লাগবে হাইড্রোজেন অ্যাটমের কক্ষপথে কোন কক্ষপথ বলার দরকার নেই কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ যে বেগে ঘুরে ওই বেগে পৃথিবীকে একবার আবর্তন করতে কত সময় লাগবে পৃথিবীকে আবর্তন করতে কত সময় লাগবে আসো দেখি হিসাব নিকাশ করে বের করি তো আমরা পৃথিবীকে এক চক্কর লাগাবে এই যে পৃথিবী ঠিক আছে তো পৃথিবীকে এক চক্কর লাগাবে একবার ঘুরে আসবে একবার যে চারপাশে ঘুরে আসবে এভাবে একবার চারপাশে ঘুরে আসবে তো কত বেগ নিয়ে ঘুরে আসতে হবে পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে হবে হাইড্রোজেন অ্যাটমের কক্ষপথে ইলেকট্রনের সর্বোচ্চ যে বেগ সেই বেগ নিয়ে ঘুরে আসতে হবে তো সর্বোচ্চ এই বেগ নিয়ে ঘুরে আসতে কত সময় লাগবে সেই সময়টা বের করতে বলছে ব্যাসার্ধ আর না এর যে ব্যাসার্ধ কত আর তো নাকি ব্যাসার্ধ আর একবার ঘুরে আসলে দূরত্ব এস হচ্ছে পরিধি 2πr একবার ঘুরে আসলে পরিধি 2πr s ইকুয়াল টু ভিটি বুঝতে পারছো s ইকুয়াল টু ভিটি তাহলে s 2πr তাহলে 2πr 6400 কিলোমিটার 6400 গুণ 10 টু দি পাওয়ার 3 আর এটা সর্বোচ্চ বেগ একটু আগে বলছি এই সূত্রে দেখো এই যে এই সূত্রের দিকে তাকাও দেখো জেড ফিক্সড এন এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে যে এন এর মান যদি 1 হয় তাহলে বেগের মান হবে সবচেয়ে বেশি এন এর মান 1 হলে বেগের মান হবে সবচেয়ে বেশি তো এন এর মান 1 তার জন্য বেগের মান সবচেয়ে বেশি 2.18 * 10 টু দি পাওয়ার 6 18 সেকেন্ড এরকম কিছু একটা লাগে একবার করছিলাম যতদূর মনে পড়ে আমার টি ইকুয়াল টু দেখি 2 * 3.1416 ইনটু 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 divided by 2.18 exponential function 6 এই যে 18.44 সেকেন্ড এত সেকেন্ড সময় লাগবে চিন্তা করতে পারছো 18.44 সেকেন্ড প্রায় আর কি 18.5 সেকেন্ড 18.5 সেকেন্ডে একবার ঘুরে আসবে ঠিক আছে এবার দেখো বেগের শর্টকাট সূত্র বেগের শর্টকাট সূত্র লাগবে
তো বেগের vn এটা ইকুয়াল টু জেড ই স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট n। তাহলে তুমি এবার ধ্রুবক যেগুলো আছে সেগুলোকে একসাথে করে বাদ বাকিগুলোর আরেক পাশে নাও। তাহলে ই স্কয়ার ধ্রুবক 2h এপসাইলন নট ধ্রুবক, জেড পরমাণু আলাদা আলাদা, জেড আলাদা আলাদা, কক্ষপথ আলাদা আলাদা, এন আলাদা আলাদা। তাহলে vn এটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের মানটা তো একটু আগে তুমি বের করলা। তাহলে vn এটা ইকুয়াল টু হবে 2.18 বেগ নির্ণয়ের চালাকি 10⁶ এত মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড জেড ডিভাইডেড বাই এন, ঠিক আছে জেড ডিভাইডেড বাই এন বেগ নির্ণয়ের শর্টকাট সূত্র, বেগ নির্ণয়ের শর্টকাট সূত্র, বুঝছো? ক্লিয়ার কিনা? এবার শোনো, ব্যাসার্ধ ব্যাসার্ধ এবং বেগ জানা থাকলে, বেগ জানা থাকলে দুনিয়াবি সবকিছু নির্ণয় করা যাবে। এই ক্ষেত্রে দুনিয়াদারির সবকিছু হিসাব করা যাবে, বুঝছো? হিসাব করা যাবে, শুধু এই দুইটা জানতে হবে, আর কিচ্ছু লাগবে না। এবার তোমার একটু বুঝাই দিই কেমনে সবকিছু কেমনে হিসাব করা যাবে। ধরো তোমারে বলছে রৈখিক ভরবেগ, ইলেকট্রন যে ঘুরতেছে এততম কক্ষপথে রৈখিক ভরবেগ বের করো, কোনো সমস্যা নেই। রৈখিক ভরবেগ পি, রৈখিক ভরবেগ পি, পি ইকুয়াল টু কি এম ভি আর, তাহলে ভিএন আর এন হয়ে গেল, ঠিক আছে? বেগ আর ব্যাসার্ধ রৈখিক ভরবেগ হয়ে গেল। কৌণিক ভরবেগ লাগে, ওকে, এল ইকুয়াল টু, ও সরি 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 এম ভি, এম ভি, ঠিক আছে রৈখিক ভরবেগ তো এম ভি, আর কৌণিক ভরবেগ লাগবে, ওকে এম ভি আর, এম ভি এন আর এন, ঠিক আছে এম ভি আর। কেন্দ্রমুখী ত্বরণ লাগবে, ওকে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এসি ভি স্কয়ার ভিএন স্কয়ার ডিভাইডেড বাই আর এন, দেখছো? কেন্দ্রমুখী বল লাগবে, ওকে, বৃত্তাকারে ঘুরতেছে তো কেন্দ্রমুখী বল তো আছেই, তাহলে কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার বাই আর, তাহলে এম ভিএন স্কয়ার ডিভাইডেড বাই আর এন, ঠিক আছে? বুঝতে পারছো? কৌণিক বেগ লাগবে, কৌণিক বেগ ওমেগা লাগবে, ওমেগা, ওমেগা ইকুয়াল টু, ওমেগা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, তাহলে ভিএন বাই আর এন। দেখছো বেগ আর ব্যাসার্ধ জানলে দুনিয়ার সবকিছু জানলে। পর্যায়কাল লাগবে, এই যে একবার ইলেকট্রন ঘুরে আসতে যে সময় লাগে সেটা পর্যায়কাল, একবার ঘুরে আসতে, অথবা একক সময় যতবার ঘুরে সেটা কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক লাগবে, কম্পাঙ্ক লাগবে, পর্যায়কাল লাগবে, কোনো ব্যাপার না। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, ওমেগা জানলেই তো হয়ে গেল, ঠিক আছে ওমেগা জানলেই তো হয়ে গেল, এই যে ওমেগা সমান সমান ভিএন বাই আর এন। কি ক্লিয়ার? বোঝা যায়? পর্যায়কাল লাগবে, পর্যায়কাল এর উল্টাটা, সরি কম্পাঙ্ক এর উল্টাটা, কম্পাঙ্ক এর উল্টাটা, তাহলে মজা না হলো? আচ্ছা এবার এবার আসো, এবার আসো আমরা কয়েকটা এমসিকিউ দেখবো, যে এমসিকিউ গুলো তোমাদের বোর্ড বইতে নেই কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, এবং যেই অ্যাডভান্সের বা ওই ওদের মনে করো বিভিন্ন পরীক্ষায় আসে আর কি, ইন্ডিয়ান। তো আসো দেখি প্রথমটা, ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে কোন একটি নির্দিষ্ট মৌলের, একটি নির্দিষ্ট মৌলের, একটি নির্দিষ্ট অ্যাটমের, একটি নির্দিষ্ট মৌলের, তো ভাই একটা নির্দিষ্ট মৌলের হইলে জেড ফিক্সড, একটা নির্দিষ্ট মৌল হলে জেড ফিক্সড, জেড এর মানটা ফিক্সড, নির্দিষ্ট মৌল। এবার এই নির্দিষ্ট মৌলের এক প্রথম দ্বিতীয় তৃতীয় ডট ডট ডট, প্রথম দ্বিতীয় তৃতীয় ডট 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 কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত? তার মানে R1 R2
r3 এই যে ডট 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 এটা সমান সমান কত হবে এটা বের করতে হবে। ব্যাসার্ধের অনুপাত বলো, ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের সূত্র rn। rn সূত্র কি ছিল? rn সূত্র কি ছিল? h স্কয়ার এপসাইলন নট n স্কয়ার পাই m z স্কয়ার, তাই তো? তাহলে h ধ্রুবক, এপসাইলন নট ধ্রুবক, পাই ধ্রুবক, m ধ্রুবক, z ও ফিক্সড, e স্কয়ার ফিক্সড, তাহলে n স্কয়ারের সাথে সম্পর্কটা দেখবা। তাহলে n স্কয়ারের কক্ষপথ কততম কক্ষপথ সেই মানের বর্গের সমানুপাতিক। তাহলে প্রথমের জন্য 1 একের বর্গ, একের বর্গ লিখবা, তারপরে একের বর্গ 1 হলেও লিখবা, 2 এর বর্গ, 3 এর বর্গ, বুঝছো? তার মানে 1:4:9 ডট 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 চলতেই থাকবে এরকম, ঠিক আছে? এবার 2 নম্বর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে কক্ষপথে বেগের অনুপাত। সূত্র জানলে না ভাই তুমি সব জানবা। এবং তোমার কি জানতে হবে? বেগ আর ব্যাসার্ধ, এই দুইটা সূত্রই জানতে হবে। বেগ আর ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ আর এন এটা ইকুয়াল টু হচ্ছে 0.53, এই মূল মানে শর্টকাট সূত্রটাই লিখলাম, ঠিক আছে? উপরে হচ্ছে এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার, এরপরে এন স্কয়ার, নিচে হচ্ছে জেড। আর বেগ ভিএন এটা ইকুয়াল টু 2.18 into 10 to the power 6 10 to the power 6 এত মিটার পার সেকেন্ড, উপরে জেড, ঠিক আছে? আর নিচে কি ছিল ভুলে গেলাম, দেখছো? জেড ডিভাইডেড বাই, হ্যাঁ জেড ডিভাইডেড বাই এ। তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে বেগের অনুপাত, তাহলে জেড ফিক্সড, বেগের অনুপাত, বেগের অনুপাত দেখো এর নিচে, তাহলে বেগের অনুপাত হবে v1 v2 v3 ডট ডট ডট। তাহলে 1 ডিভাইডেড বাই 1, 1 ডিভাইডেড বাই 1 মানে তো 1 ইয়ার, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 3 ডট 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 ডট। ক্লিয়ার? এবার দেখো এই দুইটা আমরা সবাই পারি, কিন্তু যদি বলা হয় এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথে কৌণিক বেগের অনুপাত, কৌণিক বেগের অনুপাত, কৌণিক বেগ ওমেগা, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, কৌণিক বেগের অনুপাত। দেখো কৌণিক বেগ তুমি কিভাবে পাবা? দেখো কিভাবে হিসাব নিকাশ করতে হয়। অনেক বলতে ভাই কৌণিক বেগের সূত্র তো জানি না, তাহলে আমরা কেমনে হিসাব করব? কৌণিক বেগের সূত্র তোমার জানতে হবে না, জানতে হবে না। তুমি শুধু এইটা দেখো, ওমেগা ইকুয়াল টু, দেখো আমি কেমনে হিসাব করি, ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এটা হচ্ছে সূত্র। এবার দেখো তো ভি এর সাথে জেড তো ফিক্সড, তো ভি এর সাথে এন এর সম্পর্ক কেমন? ভি এর সাথে এন এর সম্পর্ক কেমন? উপরে দেখো, এইদিকে দেখো, সমান চিহ্ন না দিয়ে এভাবে সমানুপাতিক দিয়ে দাও। তাহলে ভি এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে উপরে 1 ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এবার নিচে আর এর সাথে এন এর সম্পর্ক কত? এন স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই এন, 1 ডিভাইডেড বাই এন, তারপরে গুণ 1 ডিভাইডেড বাই, সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এন কিউব। দেখো তো এটা হয়েছে না, 1 ডিভাইডেড বাই এন কিউব, বুঝছো? দেখো 1 ডিভাইডেড বাই এন কিউব, তাহলে 1 বাই 1 মানে 1, 1 বাই 1 মানে কি 1, তারপরে 1 ডিভাইডেড বাই 2 কিউব মানে 1 বাই 8, তারপরে 3 কিউব 1 বাই 27, বুঝতে পারছো? এই তারপর আসো, যদি এরকম বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের অনুপাত, কৌণিক ভরবেগের অনুপাত, কৌণিক ভরবেগ এল, L1, L2, L3, L1, L2, L3, এল কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের হিসাব কেমনে করবা? দেখো এই যে তোমার দেখাই দিই, এল ইকুয়াল টু তো ভাই এম ভি আর, এম তো ধ্রুবক, ভি তো ভি এর সাথে এন এর সম্পর্ক 1 ডিভাইডেড বাই এন, আর এর সাথে সম্পর্ক কেমন? আর এর সাথে সম্পর্ক এন স্কয়ার,
তাহলে সমানুপাতিক n স্কয়ার আর n কাটাকাটি করে n, তাহলে n এর n তাহলে 1 2 3 ডট 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 এভাবে চলবে 1 2 3 গুড। এটা না আরেকটা ভাবে বের করা যায়, l ইকুয়াল টু তো ভাই এটাই, এতে তোমার বেগ ব্যাসার্ধ লাগবে না, l ইকুয়াল টু n h ডিভাইডেড বাই 2 পাই না, h ডিভাইডেড বাই 2 পাই কি কনস্ট্যান্ট, তাহলে n এর সাথে সমানুপাতিক, ডাইরেক্ট n এর সাথে সমানুপাতিক। কি বুঝতে পারছো? এবার তোমার যাই দিক না কেন বের করা যাবে না, যাও লাস্টে আরেকটা জিনিস দিই আমরা, এটা লাস্ট, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণের অনুপাত, তাহলে a1 a2 a3 a equal to v square by r, equal to v square by r, তাহলে v স্কয়ার, v হচ্ছে এটা এর 1 বাই n তার স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই n স্কয়ার, বুঝছো? নিচে r দিয়ে ভাগ, r দিয়ে ভাগ মানে n স্কয়ার দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলো, কি হচ্ছে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 4, 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 4। দেখছো তোমরা কত ভালো, তোমরা তো বের করে ফেলছো, দেখছো তোমরা অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স। 1 ডিভাইড, তাহলে প্রথমটা তো 1ই, প্রথমটা তো 1ই, আর পরেরটা তাহলে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 ডট 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 চলতে থাকবে। এবার ক্যালকুলেটর দিয়ে দেখো কত আসে, ক্লিয়ার? তাহলে কত সহজ জিনিস এইগুলা, না পোলাপান ভাই অনুপাত চাইলে, যখন কেন্দ্রমুখী ত্বরণে অনুপাত চাইছে এদের মাথায় মনে করো যে বাস ভেঙে পড়ে, ঠিক আছে? রূপ বলছে চিলক্সের পিৎজা খাওয়ান, আমারে খাওয়াবা, আমি এত কষ্ট করে শিখাইলাম আর উনি খাওয়াবে, উনি খাবে আর কি, আমারে খাও। তাহলে এবার আসো ব্যাসার্ধ গেল, বেগ গেল, এবার শক্তি নির্ণয় করব, এবার শক্তি। তাহলে পরমাণুর n তম কক্ষপথের শক্তি নির্ণয়, ঠিক আছে? n তম কক্ষপথের শক্তি নির্ণয় করব। তো শক্তি কি, বিভব শক্তি, গতি শক্তি, দুই শক্তি, বিভব শক্তি গতি শক্তি দুইটা শক্তি। তাহলে আসো দেখি, বিভব শক্তি গতি শক্তি দুইটাই আমাদের বের করতে হবে। কৃত্রিম উপগ্রহ পড়ছো না মহাকর্ষ অধ্যায়ে, সেম জিনিস, পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, তার জন্য বিভব শক্তি গতি শক্তি মোট শক্তি বের করছো, মনে পড়ে? তো এই বিভব শক্তি গতি শক্তি মোট শক্তি যেমন ভাবে বের করছো, ঠিক এমনি, ঠিক একই ভাবে এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে সেই ইলেকট্রনের জন্য ইলেকট্রনের বেগ আছে, গতিশক্তি আছে। এবার ইলেকট্রন ঘুরতেছে ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্রে, কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে হচ্ছে ভরের ক্ষেত্রে, মহাকর্ষ ক্ষেত্রে, কিন্তু এখানে ইলেকট্রন ঘুরতেছে তড়িৎ ক্ষেত্রে। তাহলে এখানে বিভব শক্তি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি কেমনে? নিউক্লিয়াসে পজিটিভ চার্জ ZE পরিমাণ পজিটিভ চার্জ, আর এই যে কক্ষপথ, কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, এই যে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, কক্ষপথের ব্যাসার্ধ আর n, এই যে এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ। তাহলে তুমি আগে আমার বলো তো দেখি তোমাদের স্থির তড়িতের জ্ঞান কেমন আছে, বলো। এটা হচ্ছে একটা বড়তের কিউ মানের চার্জ, ঠিক আছে? তার একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আর একটা ছোট হাতের কিউ মানের চার্জ এনে বসালাম, আমি এজেন্ট দ্বারা বসালাম। তাহলে এজেন্ট দ্বারা এখানে বসালে এখান থেকে কত দূরত্বে, আর দূরত্বে কিউ মানের একটা ছোট্ট চার্জ এনে বসালাম, বসাতে আমার দ্বারা যে কাজটা হবে সেই কাজটা এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা, এখানে যে রাখা চার্জটা তার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তা আমরা সেই বিভব শক্তি পটেনশিয়াল এনার্জিটা বের করতে চাই, তড়িৎ বিভব শক্তি।
বিভব শক্তি হচ্ছে চার্জ স্থানান্তরে কৃত কাজ, অসীম থেকে ওই পয়েন্টটা আনতে কৃত কাজ। তাহলে কৃত কাজ হচ্ছে ডেল ভি ইন্টু কিউ, মনে পড়ে বিভব পার্থক্য। তাহলে অসীম এবং এই বিন্দুর বিভব পার্থক্য, এই বিন্দুর বিভব পার্থক্য বি আর অসীমের বিভব পার্থক্য ভি ইনফিনিটি 0। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে ভি মাইনাস ভি ইনফিনিটি, ঠিক আছে। আর ভি ইনফিনিটি অসীমের বিভব, এটা তো আমরা জানি 0, তার মানে ভি ইন্টু কিউ, একই কথা। এবার তাহলে এই বিন্দুর বিভব কত? এই বিন্দুর বিভব হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। কার জন্য বিভব? এই বিন্দুতে কার জন্য বিভব? এর জন্য, এর তড়িৎ ক্ষেত্র। তাহলে এর জন্য বিভব কিউ ডিভাইডেড বাই আর। এবার যাকে এনে রাখছো সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি, এটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি, বুঝছো? তাহলে এবার দেখো ভালো করে বুঝো, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। যে চার্জের তড়িৎ ক্ষেত্র সেইটা বড় কিউ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, ওই যে বড় কিউ। যে চার্জটাকে এনে বসাইছো, যে চার্জটা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এনে রাখছো, সেই চার্জের মানটা হচ্ছে ছোট হাতের কিউ, বুঝছো? তাহলে এটা যদি বুঝো তাহলে এখানে বলো দেখো, এই যে চার্জটা এটা হচ্ছে আমার ছোট হাতের কিউ চার্জ, আর এইটা আমার বড় হাতের কিউ চার্জ। তাহলে বড় হাতের কিউ চার্জের ক্ষেত্রের মধ্যে ছোট হাতের কিউ এর একটা চার্জ এনে আর এন দূরত্বে বসানো হয়েছে। তাহলে এতে সঞ্চিত বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, ইপি কত? ইপি হচ্ছে যে বিন্দুতে রাখা হয়েছে ওই বিন্দুর বিভব ইন্টু যে চার্জকে রাখা হয়েছে সেই চার্জ। তাহলে ওই বিন্দুর বিভব হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট এর জন্য বিভব। তাহলে এর চার্জ বড় হাতের কিউ জেড ই, ভালো করে দেখো, বড় হাতের কিউ জেড ই, প্লাস না মাইনাস? প্লাস, এই যেটা কিন্তু প্লাস, ডিভাইডেড বাই আর এন, যে চার্জটাকে এনে বসাইছো সেই চার্জটা হচ্ছে এইটা কিউ চার্জ। এই কিউ চার্জের মান কত? ইলেকট্রনের চার্জ, তো ইলেকট্রনের চার্জ কি? ই, কিন্তু ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ, তাহলে মাইনাস। বুঝলা কিনা? ভাবো ভাবো ভাবো, যারা বুঝতে পারো না স্থির তড়িতের, যাদের বেসিক ক্লিয়ার নাই, তারা ভাবো, ভালো করে ভাবো। সহজ হিসাব, যে বিন্দুতে বিভব, যে বিন্দুতে চার্জ এনে বসানো হয়েছে সেই বিন্দুর বিভব ইন্টু যাকে এনে বসানো হয়েছে সেই চার্জ। তাহলে যে বিন্দুতে এই যে এই চার্জের তড়িৎ ক্ষেত্র, এই যে বড় হাতের কিউ তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছোট হাতের কিউ কে এনে বসানো হয়েছে, ব্যাপারটা এরকম না? ইলেকট্রনকে এনে রাখা হয়েছে, ব্যাপারটা এরকম না? তাহলে এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একে এনে রাখা হয়েছে, ঠিক আছে। অনেকে বলতে ভাই এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরলাম একে এনে রাখা হয়েছে, একই কথা, একই কথা। এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, 2 গুণ 4 যা, 2 গুণ 4 যা, 4 গুণ 2 তাই, একই কথা। আমি এটাকে বড় হাতের কিউ ধরে নিয়ে এর ক্ষেত্রের মধ্যে একে এনে বসাচ্ছি। এখন তুমি যদি মনে করো না ভাই এটা আমার বড় হাতের কিউ, তার ক্ষেত্রের মধ্যে আমি একে এনে বসাচ্ছি, দুটো চার্জকে আর এন দূরত্বে রাখতেছি, রাখতে কৃত কাজ, এই কৃত কাজই হচ্ছে বিভব। জেড ই দ্বারা কি বুঝায়? তুমি কি পরে আসছো নাকি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে প্রোটনের চার্জ। তাহলে জেড ই দ্বারা বুঝাই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত টোটাল ধনাত্মক চার্জ। তাহলে নিউক্লিয়াসের মধ্যে টোটাল ধনাত্মক চার্জ জেড ই, আর ইলেকট্রনের চার্জ মাইনাস ই বসালাম, তাহলে পটেনশিয়াল এনার্জি পেয়ে যাচ্ছে এখান থেকে, যে পটেনশিয়াল এনার্জি ইপি এটা সমান সমান, উপরে দেখো এটা মাইনাস, এই যে এখানে মাইনাস, তাহলে মাইনাস জেডি স্কয়ার, নিচে ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন। কিন্তু দুঃখের বিষয়, এই বিভব শক্তি বের করতে গেলে আর এন এর মান আগে থেকে কি কাশি হইল রে, আর এন এর মান আগে থেকে বের করে আনা লাগবে। আর এন এর মানটা বের করে আনা লাগবে। কি দরকার আর এন এর মানটা বের করতে আনতে? আমরা কি 2 ধাপে করব? আমরা 1 ধাপে করব। তাহলে ওই যে আর এন এর যে সূত্রটা বসায় দাও। তাহলে মাইনাস জেড ই স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সূত্র আমরা জানি, এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কয়ার। শেষ। তাহলে পাই পাই কাটা, বুঝলা? পাই পাই কাটাকাটি, জেড ই স্কয়ার লাভ দিয়ে উপরে চলে যাবে। তাহলে মাইনাস জেড দুটো, এই একটা উপরে চলে গেল, জেড স্কয়ার এম একটা, ই স্কয়ার ই টু দি পাওয়ার 4, তাহলে জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে 4 এইচ স্কয়ার এপসাইলন নট দুটো
এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। এটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জির মূল সূত্র। এই যে ঠিক আছে, এইটারে বক্স করবো না, এটার অনেক বইতে বক্স করা আছে, দূর ওইটা আমাদের বক্স করার কোনো দরকার নেই, এত সূত্র লাগবে না কোনো কাছে, সূত্র সংখ্যা কমাই নিয়ে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জির সূত্র। এই এবার পটেনশিয়াল এনার্জি তো বের করলাম, তাহলে গতিশক্তি বের করতে হবে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি অবশ্য সহজ, কাইনেটিক এনার্জি গতিশক্তি ইকে হাফ এম ভি স্কয়ার, গতিশক্তির আজীবনের সূত্র হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এবার ভি তো তুমি বের করছিলা, তাহলে হাফ এম ভি জেড স্কয়ার 2 এইচ এপসাইলন নট এন, দেখো তোমার খাতায় লেখা আছে এর স্কয়ার। তাহলে ভাইয়া উপরে হচ্ছে জেড স্কয়ার এম, এম একটা ই টু দি পাওয়ার 4, আর নিচে একটু সুন্দর করে সাজায় আসো, 2 গুণ 2 4, 4 দুগুণে 8, এইচ স্কয়ার এপসাইলন নট এর স্কয়ার এন স্কয়ার। তাহলে এটা হচ্ছে গতিশক্তি সূত্র। মজার ব্যাপার কি দেখো, গতিশক্তির সূত্র একই ফরম্যাটে চলে আসছে, ফরম্যাটটা কি আসছে, উপরে দেখো জেড স্কয়ার, ওখানে দেখো এম ই টু দি পাওয়ার 4 এম ই টু দি পাওয়ার 4, নিচে 4 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার, 8 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। কি ক্লিয়ার? সায়েদ আলভি নাকি, হ্যাঁ কি বলছো, বক্স করা সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ইয়েস অবশ্যই ভাই, আপনার এইচএসসি 25 এর ভেক্টর ক্লাস করতে চাই, ভেক্টর ক্লাস করতে চাও তাহলে তো আবার এনরোল করা লাগবে এইচএসসি 25 এর ভেক্টর ক্লাস করতে গেলে। এইচএসসি 25 এর ভেক্টর ক্লাস করা লাগবে না, ইউটিউবে তো ভেক্টর ক্লাস ফ্রি আছে, ওইটা করে নিবা, শেষ। ঠিক আছে, আর তোমাদের সময় অ্যাডমিশনে ভেক্টর করবা, অ্যাডমিশনে ভেক্টর করবা, তাহলে আর কিছু বাকি থাকবে না। সায়েদ আলাবি, আলাবি আচ্ছা হ্যাঁ। প্রান্ত, প্রান্ত নাও দেখো, প্রান্ত ইপি ই কে দুইটা যোগ করে দিলে মোট শক্তি পাওয়া যাবে। তাহলে এবার লিখো টোটাল এনার্জি, মোট শক্তি, মোট শক্তি। তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু ই কে প্লাস ইপি। তো ভাই দুটো যোগ করো, নাও এই দুটো যোগ করো। তো যোগ করলে ই কে জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার, ইপি, ইপি হচ্ছে জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত 4 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। দেখো মুখে মুখে যোগ করবো আমরা, ধ্রুবক গুলো সব কমন নিয়ে নাও, জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার, এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার, 1/8 মাইনাস 1/4। তো 1/8 মাইনাস 1/4 কত হয় বলো, মাইনাস 1/8 হয়। তাহলে মাইনাস 1/8 হয়, দেখো মাইনাস 8 হয় কিনা, 1/8। তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি। কি ক্লিয়ার? তাহলে বিভব শক্তি, মোট শক্তি, গতিশক্তি সব বের হইলো। এবার দেখো সূত্র, এত সূত্র মনে রাখতে গেলে অনেকের অনেক কষ্ট হয়, এই কারণে দেখো ছোট্ট করে ক্রস দিয়ে দিচ্ছি। ছোট্ট করে ক্রস মানে খুব বেশি মুখস্থ করা লাগবে না, বিভব শক্তি মুখস্থ করতে হবে না, গতিশক্তি মুখস্থ করতে হবে না, বাদ। বিভব শক্তি মুখস্থ করতে হবে না, গতিশক্তি মুখস্থ করতে হবে না, তুমি শুধু মোট শক্তি মুখস্থ করবা, মোট শক্তিটাই মাথায় রাখবা, মোট শক্তি। এবার তারপরে দুইটা ছোট্ট কথা মাথায় রাখবা, দুইটা ছোট্ট ছোট্ট কথা মাথায় রাখবা, বিভব শক্তি মাথায় রাখবা এবং দুইটা ছোট্ট কথা মাথায় রাখবা। কি সেই ছোট্ট কথা? দেখো দেখো গতিশক্তি আর মোট শক্তি সমান। দেখো গতিশক্তি আর মোট শক্তি সমান, শুধু একটা প্লাস একটা মাইনাস। তাহলে গতিশক্তি ই কে মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক, মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। ওকে, মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। আর 2 নম্বর ইপি, ইপি হচ্ছে মোট শক্তির দ্বিগুণ। এই বাংলা কথা দুইটা মাথায় রাখবে, মোট শক্তির দ্বিগুণ। স্যাটেলাইটের ক্ষেত্রে কথা সত্য, স্যাটেলাইটের ক্ষেত্রে কথা সত্য। দেখো মোট শক্তিরে 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দাও, এটা চলে আসবে।
স্যাটেলাইটের ক্ষেত্রে কথা সত্য, যাদের মনে নাই তাদের দেখো তো, স্যাটেলাইটের পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি ছিল মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। মনে করে দেখো, গতিশক্তি ছিল ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি স্যাটেলাইটের জন্য, ভি হচ্ছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। মনে পড়ে? এর যদি বর্গ করি তাহলে রুটের বর্গ করলে তার রুট থাকে না, তাহলে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাহলে এখানে থাকে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে জি ছোট এম বড় এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, জি ছোট এম বড় এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। বুঝছো? এবার মোট শক্তি, এই দুইটা যোগ করলে মোট শক্তি, দেখো মোট শক্তি ই ইকুয়াল টু, দুইটা যোগ করো, এটা হচ্ছে মাইনাস 1 আর এটা হচ্ছে প্লাস হাফ, তো মাইনাস 1 প্লাস হাফ মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস 1/2 জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই নিচে আর প্লাস এইচ, এটা হচ্ছে মোট শক্তি। এটা গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি। এবার দেখো, মোট শক্তি আর গতিশক্তি সমান, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। দেখো এই যে মোট শক্তি গতিশক্তি সমান, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, আর মোট শক্তির দ্বিগুণ হচ্ছে বিভব শক্তি। দেখো বিভব শক্তি পাওয়া যাবে মোট শক্তিকে 2 দিয়ে গুণ করে দাও, তাই তাহলে এই কথা কিন্তু ওইখানেও প্রযোজ্য, মানে একই জিনিস, এটা একই জিনিস, ঠিক আছে, এটা একই জিনিস। তাহলে গতিশক্তি মোট শক্তি বের করলাম। এবার নেক্সট দেখো, এবার শক্তি হাইড্রোজেন অ্যাটমের জন্য, এইচ এর জন্য প্রথম কক্ষপথের শক্তি, প্রথম কক্ষপথে শক্তি। এই যে বোর মডেলের শিকার যে বলছিলাম, প্রত্যেকটা কক্ষপথে শক্তির পরিমাণ নির্দিষ্ট, ফিক্সড, তো সেইটাই এখন আমরা দেখাবো। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড এর মান 1 আর এন এর মান 1তম, এন এর মান 1, জেড এর মান 1, এন এর মান 1, 1তম কক্ষপথ। এবার প্রথম কক্ষপথের শক্তি নির্ণয় করতে চাই, শক্তি পটেনশিয়াল মানে টোটাল শক্তিটাই বের করতে চাই। তাহলে টোটাল শক্তি ই ইকুয়াল টু মাইনাস, টোটাল শক্তি সূত্র ই ইকুয়াল টু টোটাল শক্তি, এই যে মাইনাস জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই মাইনাস জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মোট শক্তি। নাও ধ্রুবকগুলোর মান বসে দাও, তাহলে চলে আসবে। তাহলে অতএব প্রথম কক্ষপথ E1 মাইনাস জেড এর মান 1, এম এর মান 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই যে এইটা তুমি ক্যালকুলেটারে একবার তুলতে যাও, দেখো মেবি ক্যালকুলেটার হ্যাং খেয়ে যাবে। ঠিক আছে, এটাতে মেবি ক্যালকুলেটার হ্যাং খেয়ে যেতে পারে। 8 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 তার স্কয়ার, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ওকে তার স্কয়ার, আর এন স্কয়ার 1 স্কয়ার। তাহলে এবার এখান থেকে মানটা হিসাব করো, হিসাব করলে কত পাবো জানো? হিসাব করলে কত পাবো? মাইনাস 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন, বলো ফেসবুক বাসী, আমি এখন ফেসবুকে আছি, বলো 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন, 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19 তার পাওয়ার হচ্ছে 4, 8 গুণ 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 34। আমার ক্যালকুলেটর যদি মরে যায় তোমাদের ধরবো কিন্তু আমি। 8.854 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 12 আমি একবারে তুলে নিচ্ছি। এর পাওয়ার কত? এর পাওয়ার 2। বিসমিল্লাহ, এই যে ক্যালকুলেটর মরে গেছে। দেখো ক্যালকুলেটর মরে যাও, দেখো ক্যালকুলেটরের মরে যাও, দেখো তোমরা। দেখা যাবে না তো, না দেখো তো, এই যে এখন একটু পাচ্ছে, এই দেখো ক্যালকুলেটর মরে গেছে, দেখছো? ইন্নালিল্লাহ। তাহলে আমি কি করছি, পুরোটা একবারে তুলছি, ক্যালকুলেটর 000। তাহলে হয় ম্যাথ এরর দেখাবে, নয়তো 0 দেখাবে। তো এটা দেখানোর জন্য আমি এটা তুললাম, বুঝছো? তাহলে কি করবো, এই দেখো 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 31 তুলে সমান চিহ্ন চাপ দিব, তারপরে তারে ভাগ দিব নিচের এই বড় সংখ্যাটা দিয়ে। 6.626
এক্সপোনেনশিয়াল ফাংশন -34 তার স্কয়ার দিয়ে ভাগ দিব। তারপরে এইবার আবার উপরের ওইটা গুণ দিব 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 তার পাওয়ার কত 4 এটা দিয়ে গুণ দিব। তারপরে আবার ভাগ দিব 8 দিয়ে। তারপরে আবার ভাগ দিব অ্যানসার ক্যাপটাকে ভাগ দিব 8.854 এক্সপোনেনশিয়াল ফাংশন -12 তার স্কয়ার দিয়ে। ঠিক আছে, তার স্কয়ার দিয়ে ভাগ দিব। তাহলে 2 পয়েন্ট পেয়ে গেছি 2.1683 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল। তো ভাই এটা তো জুল, তো এই শক্তিগুলা হিসাব করতে হয় হচ্ছে ইলেকট্রোভোল্ট এককে। তো জুলকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে তো ইলেকট্রোভোল্ট আসে, জানো তো সবাই, এটা তো জানো। এটাকে ভাগ দিব ইলেকট্রনের চার্জ দিয়ে, এই যে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে এইটা তখন চলে যাবে ইলেকট্রোভোল্ট এককে। তাহলে ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 দিয়ে ভাগ দিলে ইলেকট্রোভোল্ট এককে চলে যাবে। তাহলে এটা হচ্ছে 13.55 মাইনাস, কিন্তু সামনে কিন্তু মাইনাস আছে, 13.55 ইলেকট্রোভোল্ট, যেটাকে আমাদের বইতে লেখা আছে -13.6 ইলেকট্রোভোল্ট। এই যে এটা। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে প্রত্যেক কক্ষপথের জন্য শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং সেই শক্তি আমরা বের করতে পারবো। আমরা প্রথম কক্ষপথটা বের করলাম। এবার তাহলে আসো শর্টকাট। তাহলে শর্টকাট হচ্ছে ইএন, এটা ইকুয়াল টু এই যে ধ্রুবকগুলাকে ঘিরে রাখি, ধ্রুবকগুলা হচ্ছে -m e⁴, তারপরে ডিভাইডেড বাই 8 h স্কয়ার এপসাইলন নট স্কয়ার, এগুলো সব ধ্রুবক। তাহলে ওই পাশে চলে গেল z স্কয়ার আর কি n স্কয়ার z স্কয়ার। তাহলে এইটুকুর মান তো আমরা জানি -13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে অতএব En এটা সমান সমান -13.6 ইলেকট্রোভোল্ট এইটুকুর মান গুণ z স্কয়ার n স্কয়ার। তাহলে শক্তির শর্টকাট হচ্ছে এইটা। যে তুমি যদি মনে করো যে এত বড় হিসাব তারপর আবার ক্যালকুলেটর মরে যাচ্ছে, তো এরকম হিসাব যদি করতে না চাও তাহলে শর্টকাটে এই সূত্র দিয়ে হিসাব করতে পারো। তবে বোর্ড পরীক্ষাতে আমি এটা কিন্তু করতে নিরুৎসাহিত করতেছি। বোর্ড পরীক্ষা এটা করতে যাও না, কোন টিচারের হাতে খাতা পড়বে আল্লাহই জানে, তখন ঘেচাং করে কাটে দিবে, তখন তো বিপদে পড়ে যাবা। কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। এবার আসো শক্তির ব্যাপার স্যাপার আলোচনা গেল। এবার এই যে বোর মডেলের দ্বিতীয় কক্ষপথের যে স্বীকার্যটা, মানে বোর মডেলের তৃতীয় কক্ষপথের যে স্বীকার্য ছিল, এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে ইলেকট্রন শোষণ করে, ইলেকট্রন শক্তি শোষণ করে অথবা শক্তি বিকিরণ করে। এই বিকিরিত এবং শোষিত শক্তির পরিমাণটা আমরা হিসাব করব। বিকিরিত এবং শোষিত শক্তির পরিমাণটা আমরা হিসাব করব। বিকিরিত এবং শোষিত শক্তির পরিমাণটা। তাহলে কক্ষপথ স্থানান্তরে বিকিরিত অথবা শোষিত শক্তি, তারপরে বিকিরিত আলোর কম্পাঙ্ক, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এরকম অনেক কিছু হিসাব করতে চাই। তাহলে আসো দেখি হিসাব করতে পারি কিনা। নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ। ধরো এই কক্ষপথে ইলেকট্রন আছে, এটার নাম দিলাম ধরো প্রথম কক্ষপথ। এই কক্ষপথ থেকে ইলেকট্রন লাফ দিয়ে উপরের কক্ষপথে চলে গেছে, এই কক্ষপথটার নাম দিলাম দ্বিতীয় কক্ষপথ। এটা আপার অরবিট ইউ, আপার অরবিটের এনার্জি ইউ, আর লোয়ার অরবিটের এনার্জি ইএল। তাহলে এখান থেকে এখানে গেছে, তাহলে শক্তি শোষণ করে যাবে। শক্তিটা দিবে কে? ধরো কোনো একটা ফোটন, এই যে এইভাবে একটা ফোটন গিয়ে হিট করছে, এই ফোটনের যে শক্তি, ফোটন যে শক্তিটা ক্যারি করতেছে সেই শক্তিটা ইকুয়াল টু কি এইচএফ, ফোটনের শক্তি। ফোটনের এই যে শক্তিটা হচ্ছে ইকুয়াল টু এইচএফ, ফোটনের শক্তিটা ইকুয়াল টু এইচএফ। এই ফোটন গিয়ে শক্তি দিচ্ছে, এই শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরের স্তরে চলে যাচ্ছে। আর যখন এখান থেকে এখানে নেমে আসবে
তখন শক্তি বিকিরণ করবে। তো সেই বিকিরিত শক্তিও হবে ইকুয়াল টু এইচএফ। যে শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরের স্তর যাবে সেই শক্তি বিকিরণ করে আবার লাফ দিয়ে নিচের স্তরে চলে আসবে। তো বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ মানে ই ইকুয়াল টু কত? খুব সহজ কথা, এই দুইটা অরবিটের শক্তির ডিফারেন্স। তো আপার অরবিটের শক্তি বেশি, তাই থেকে লোয়ার অরবিটের শক্তি আমি বাদ দিব। মানে ভাই কোনটা থেকে কোনটা বিয়োগ দিব? খুব সহজ কথা, উপরেরটা থেকে নিচেরটা, উপরেরটা থেকে নিচেরটা। সবসময় শক্তি বেশি থেকে শক্তি কম। যদি নিচ থেকে উপরে যায়, উপর থেকে নিচে আসে, যাই হোক শক্তি বিকিরিত নাকি শোষিত, বা মাইনাস প্লাসের কোনো কাহিনী নেই, মাইনাস প্লাসের কোনো কাহিনী নেই, শক্তি বিকিরিত নাকি শোষিত। তো সেই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটাই আমরা বের করতে চাই, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটাই আমরা বের করতে চাই। তাহলে পরিমাণটা বের করো তো, শক্তির পরিমাণটা হিসাব করো। আপার অরবিটাল এনার্জি, লোয়ার অরবিটাল এনার্জি, শক্তি। একটু আগে তোমার শক্তির সূত্রগুলো আমরা শিখালাম, একটু আগে শক্তির সূত্রগুলো শিখালাম, যে মাইনাস কি ছিল, মাইনাস 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 বলো, মাইনাস জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে 8 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। তো এটা ধরো আপার অরবিট, তো এবার আপার অরবিট, তো এটা n2 বললাম, ঠিক আছে। এই যে দ্বিতীয় কক্ষপথ n2, এই যে লিখে দিচ্ছি, এটা n2, এটা n1। এবার মাইনাস 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 জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার n1 স্কয়ার। মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি কমন যায়? জেড স্কয়ার কমন যায়, এম ই টু দি পাওয়ার 4 কমন যায়, 8 কমন যায়, এইচ স্কয়ার কমন যায়, এপসাইলন নট স্কয়ার কমন যায়। মাইনাস মাইনাসে প্লাস, ওই পার্টটা আগে থাকে 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার। এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার, এই পার্টটাকে আগে লিখলাম, আর এটা মাইনাস, এটা পরে লিখলাম। এর তো ধ্রুবক ধ্রুবক সব বাইরে গেছে, তাহলে পড়ে আছে কি 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার, বুঝছো? এই যে এটা, তাহলে এটা হচ্ছে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ। তোমাদের কাজ হবে এইখান থেকে এবার এই যে বিকিরিত বা শোষিত শক্তিটা কি রূপে হবে, এই যে ইলেকট্রনটা শক্তি শোষণ বা বিকিরণ করে কি রূপে, কি রূপে? ফোটন। এই যে ফোটন গিয়ে হিট করলে গিয়ে শক্তি পেয়ে লাভ দিয়ে, শক্তি ফোটনের কাছ থেকে শক্তি নিয়ে লাভ দিয়ে উপরের স্তরে চলে যায়, শক্তি গেইন করে লাভ দিয়ে উপরের স্তরে চলে যায়, শক্তি লস করে আবার নিচের স্তরে আসে। সেই বিকিরিত বা শোষিত শক্তিকে আমরা কি হিসাবে দেখতে পাই? কি হিসাবে দেখতে পাই? আলো হিসাবে, বর্ণালী হিসাবে, ঠিক আছে, আলোর স্পেকট্রাম হিসাবে আমরা দেখতে পাই। তো সেই আলোর বিকিরিত বা শোষিত শক্তির জন্য যে ফোটন সে নির্গত করতেছে বা যে ফোটন দিয়ে আমি হিট করতেছি, সেই ফোটনের কম্পাঙ্ক বের করো, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে তুমি প্রথমে কম্পাঙ্কটা বের করে দাও তো আমাকে, একটু কম্পাঙ্কটা বের করে দাও, কম্পাঙ্কটা বের করে দাও দেখি, আমি একটু রেস্ট নিয়ে নিই। কম্পাঙ্কটা বের করো। আচ্ছা, এখানে একজন একটা প্রশ্ন করে ভরে ফেলছো ভাই, কৌণিক, কৌণিক গতিশক্তি। আচ্ছা দাঁড়াও বলতেছি, আচ্ছা বলতেছি দাঁড়াও, কৌণিক গতিশক্তি বলছি দাঁড়াও, এটা শেষ করি। ইকুয়াল টু এইচ এফ, ইকুয়াল টু এইচ এফ, এইচ এফ মনে মনে লিখছি, এই যে ইকুয়াল টু এইচ এফ মনে মনে লিখছি, মনে মনে। তাহলে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু এইচ দিয়ে ভাগ, এইচ দুইটা আছে, তিনটা হয়ে যাবে, শেষ। তাই বুঝছো? ইকুয়াল টু এইচ এফ, এফ ইকুয়াল টু এইচ ভাগ চলে যাবে, ওই পাশে ভাগ চলে যাবে। তাহলে কম্পাঙ্ক এফ হবে জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে কি, নিচে হচ্ছে 8 এইচ কিউব এপসাইলন নট স্কয়ার 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। তাহলে এটা কম্পাঙ্কের সূত্র। এবার আসো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো গেল কম্পাঙ্ক, এবার চাই তরঙ্গ দৈর্ঘ্য। বিকিরিত আলো মানে ফোটন, তার বেগ c ইকুয়াল টু f ল্যাম্ডা, v ইকুয়াল টু f ল্যাম্ডা আর কি, হ্যাঁ, আলোর বেগ v ইকুয়াল টু f ল্যাম্ডা, c ইকুয়াল টু f ল্যাম্ডা, f আছে, তাহলে f সমান সমান কত? c বাই ল্যাম্ডা।
তাহলে মনে মনে লিখছি সি বাই ল্যামডা, এই যে সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে সিটাকে নিচে পাঠাই দিই, তাহলে 1 বাই ল্যামডা, তাই না? সিটাকে নিচে পাঠাই দিই, তাহলে কি পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই ল্যামডা। তাকাইও ভালো করে, বোর্ডে তাকাইও। তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডা, এই যে উপরে মনে মনে চিন্তা করো যে সি আছে, মনে মনে চিন্তা করো সি আছে, তাহলে সেই সি কে নিচে পাঠাই দিব জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ কিউব এপসাইলন নট স্কয়ার সি 1 ডিভাইডেড বাই এন অন স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন টু স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এই যে সি নিচে চলে গেল, তাহলে সি আর এখানে নেই। তাহলে এটা হলো কম্পাঙ্ক মানে সরি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র। এবার এই 1 বাই, এই যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, 1 বাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য না, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর 1 বাই ল্যামডা, এই যে 1 বাই ল্যামডা, এটা হচ্ছে এই 1 বাই ল্যামডা, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। এটাও কিন্তু চাই, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। এটা 1 বাই ল্যামডা মানে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। কেমনে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা? এটা কিভাবে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা? ভালো করে বুঝিও তো, দেখো তো, দেখো তো, এই একটা তরঙ্গ দৈর্ঘ্য না, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দেখো একটা, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব আর কি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য এই দূরত্বটাই তো ল্যামডা। তাহলে ল্যামডা, ল্যামডা দূরত্বের মধ্যে তরঙ্গ আছে কয়টা? সহজ কথা, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দেখেই বলো, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে তরঙ্গ আছে কয়টা? একটা। তাহলে ল্যামডা, ল্যামডা দৈর্ঘ্যের মধ্যে তরঙ্গ, তরঙ্গ একটা। তাহলে অতএব একক দৈর্ঘ্যের মধ্যে তরঙ্গ কয়টা? 1 ভাগ ল্যামডা, 1 ভাগ ল্যামডা। ঠিক আছে, এই যে এইটারে বলা হয় ভি বার, এটারে এরকম এই যে ভি দিয়ে একটা বার লেখা হয়, মিউ, নিউ বার মনে হয়, এটা বলা হয় কি জানো, কেমিস্ট্রির প্রকাশ চিহ্ন ভুলে গেলাম, এটা কি নিউ বলে না? হ্যাঁ নিউ, নিউ, এই কি বলে বলো তো? নিউ, হ্যাঁ এই তো নিউ, নিউ, নিউ বার। ঠিক আছে, এটা কি নিউ বার। তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা কি নিউ বার, তাহলে নিউ বার সমান সমান এইটা। তাহলে এবার একটু দেখো, এই যে নিউ বার 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা সমান সমান, ভালো করে খেয়াল করি, জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ কিউব এপসাইলন নট স্কয়ার সি 1 ডিভাইডেড বাই এন অন স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন টু স্কয়ার। বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তো দেখো অনেকগুলো সূত্র বানাইলাম। এবার কথা হচ্ছে কি, এতগুলো সূত্র কি তুমি মুখস্থ করবা? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। তাহলে এতগুলো সূত্র মুখস্থ করবা না, উত্তর হচ্ছে না। তাহলে কি করবা? তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা, শুধুমাত্র এই একটা। কোনটা? 1 ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান, ভালো করে দেখো, জেড স্কয়ার। এবার জেড স্কয়ার বাদ দিয়ে যা আছে সেটারে বলা হয় রিডবার কনস্ট্যান্ট। জেড স্কয়ার বাদ দিয়ে দেখো, জেড স্কয়ার বাদ দিয়ে যা আছে সেটারে বলা হয় রিডবার কনস্ট্যান্ট। কি বলা হয়? রিডবার্গ কনস্ট্যান্ট। এটারে বলা হয় রিডবার কনস্ট্যান্ট। এই রিডবার কনস্ট্যান্টের মানটা হচ্ছে, এটাকে আর এইচ দিয়ে লিখলাম। আর এইচ কোনটুকু? এই যে জেড স্কয়ার বাদ দিয়ে যেটুকু আছে, এই যে জেড স্কয়ার বাদ দিয়ে যেটুকু আছে এইটুকু হচ্ছে আর এইচ, এইটুকু হচ্ছে আর এইচ। তাহলে জেড স্কয়ার আর এইচ 1 ডিভাইডেড বাই এন অন স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন টু স্কয়ার। এই যে এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে মুখস্থ রাখবা এই একটা, মুখস্থ রাখবা মাত্র এই একটা সূত্র, এই একটা সূত্রই মুখস্থ রাখবা, এইটা লাগবে, এইটা মুখস্থ করতে হবে, আর কোনোটা না, কোনোটাই না, এটা মুখস্থ করবা, আর গুলা এমনি এমনি হবে। কিন্তু ম্যাথ করতে কি আর এইচ এর মান লাগবে, আর এইচ এর মান লাগবে। তো 1.096 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার, এটা হচ্ছে আর এইচ এর মান। তাহলে আর এইচ এর মানটা মাথায় রাখবা, আর এইচ এর মানটা মাথায় রাখবা, 1.096 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার, আর এইচ এর মানটা মাথায় রাখবা, তাহলেই হবে। কি বুঝতে পারছো? ঠিক আছে, মনে হচ্ছে যেন কেমিস্ট্রি পড়তেছি, অপূর্ব কেমিস্ট্রি কেয়ার। ঠিক আছে, অপূর্ব কেমিস্ট্রি কেয়ার, হ্যাঁ কেমিস্ট্রি পড়াই দিচ্ছে, আর ফিজিক্স এর মধ্যে সব আছে, বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি সব আছে ফিজিক্স এর মধ্যে। বুঝতে পারছো? দুনিয়াতে সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে ফিজিক্স। এপসাইলন নট কি? এপসাইলন নট ভেদন যোগ্যতা।
এপসাইলন নট ভেদন যোগ্যতা, এটা আমরা পড়ি কোন অধ্যায়? স্থির তড়িতের অধ্যায়। কেন স্থির তড়িতের অধ্যায় পড়িস নাই? স্থির তড়িতের অধ্যায় পড়ো নাই? বলো। এইবার আসো, কে যেন চিল্লাপাল্লা করতেছো, কৌণিক শক্তি নিলাম না কেন? এই পাগল, শোনো, কোন বস্তু যদি, ভালো করে শোনো, কোন বস্তু যদি জায়গায় দাঁড়ায় ঘোরে, কোন বস্তু যদি জায়গায় দাঁড়ায় ঘোরে, ধরো একটা বস্তু জায়গায় দাঁড়ায় ঘুরতেছে, তাহলে জায়গায় দাঁড়ায় যদি ঘোরে, তাহলে তার গতিশক্তি, এই যে গতিশক্তি ই কে হাফ আই ওমেগা স্কয়ার। ধরো একটা চাকতি জায়গায় দাঁড়ায় ঘুরতেছে, তাহলে তার গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এই হাফ আই ওমেগা স্কয়ার এটা হচ্ছে সবগুলো বিন্দুর, এই চাকতিটাকে যে তৈরি করছে, এই যে চাকতিটাকে যে বিন্দু 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 ভর তৈরি করছে, এই যে বিন্দু 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 ভর মিলেই তো চাকতিটা তৈরি হয়েছে, সবগুলো বিন্দু ভরের রৈখিক শক্তির যোগফল। প্রমাণ দেখবা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়। এই যে এই শক্তিটা হচ্ছে হাফ m1 v1 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার, হাফ m3 v3 স্কয়ার, বুঝছো? ডট 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 হাফ mn vn স্কয়ার। এই যে সবগুলো বিন্দু ভরের, এরকম বিন্দু 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 অনেক ভর দিয়ে চাকতিটা তৈরি না, চাকতিটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। তাহলে সবার রৈখিক সবগুলো বিন্দু রৈখিক গতিশক্তির যোগফল হচ্ছে এটা। যোগ করে দেখা দিব, দেখো এই যে ভি ইকুয়াল টু কি ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, সবার কিন্তু ওমেগা সেম, সবগুলো বিন্দুর কিন্তু ওমেগা সেম। কেন ওমেগা সেম? ওমেগা ইকুয়াল টু থেটা ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি। নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় ঘাটতি দিয়ে আসলে হবে না, কিন্তু এগুলো ক্লিয়ার রাখা রাখবে। ডেল থেটা ডেল টি, একটা দরজা ঘুরাবা, তোমার বাসার দরজা এখনই ঘুরাও, দরজাতে দুটো পয়েন্ট মার্ক করবা, দুটো পয়েন্ট মার্ক করে দরজাটা একটু ঘুরাবা। এবার ওইটুকু ঘুরানোর পরে বলো কোন পয়েন্টের বেশি কৌণিক সরণ হয়েছে। দরজার উপর দুইটা পয়েন্ট দাও, দুইটা করো। এবার দরজাটাকে ঘুরাও, ঘুরানোর পরে বলো কোন কোন দুইটা বিন্দু দিলা, দুইটা বিন্দুর দরজাটা ঘুরাইলা, ঘুরাইলে কোন বিন্দুটার কৌণিক সরণ বেশি হয়েছে বলো। কৌণিক সরণ ভালো করে বলো। একজন বলছে প্রান্তিক বিন্দুর, একজন বলছে প্রান্ত বিন্দুর, কৌণিক সরণ কার বেশি হয়েছে? দুইটারই সেম হয়েছে। কৌণিক সরণ মানে কোণ, থেটা। তো দরজাকে যদি ঘুরানো হয়, একটা দরজাকে যদি ঘুরানো হয়, আমি যে চাকতিটাকে যদি একটু ঘুরাই, তাহলে চাকতির সবগুলো বিন্দুরই কৌণিক সরণ সেম। কৌণিক সরণ, বুঝছো? সবগুলো বিন্দুর কৌণিক সরণ সেম না, সবগুলো বিন্দুতে একই কৌণিক বেগে ঘুরবে। দরজাটারে ঘুরায়, দরজাটারে 30 ডিগ্রি কোণে ঘুরাও, তাহলে দরজার উপর যতগুলো বিন্দু আছে সবই তো 30 ডিগ্রি কোণে ঘুরছে। তাহলে সময় একই, একই সময় একই ঘুরছে, সবগুলো বিন্দু একই সময় একই ঘুরতেছে, তাহলে ওমেগা সেম, কিন্তু আর আলাদা। এবার এই যে ধরো এই যে চাকতিটা আছে না, এই চাকতির প্রান্তের একটা বিন্দু, চাকতির ধরো একেবারে প্রান্তিক একটা বিন্দু, সেই প্রান্তিক বিন্দুর বেগ v1 আর মাঝখানের একটা বিন্দু তার যে বেগ v2, এই দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, এই দুইটা কিন্তু আলাদা। কেন? কারণ ব্যাসার্ধ যে আলাদা। তাহলে v1 ইকুয়াল টু হবে ওমেগা r1, কিন্তু v2 ইকুয়াল টু হবে ওমেগা r2। তাহলে সবার ওমেগা সেম, তাহলে হাফ, দেখো হাফ m1 v1 স্কয়ার, তাহলে v1 মানে কি? v1 স্কয়ার মানে কি? ওমেগা স্কয়ার r1 এর স্কয়ার। ঠিক আছে, যোগ ডট ডট ডট, ওটা লিখলাম না। ঠিক আছে, ওমেগা স্কয়ার r1 স্কয়ার। এবার ওমেগা স্কয়ারটা কমন নাও, হাফ আর ওমেগা স্কয়ারটা কমন নিয়ে নাও। কমন নিলে দেখো কি থাকে, m1 r1 স্কয়ার, তারপরটা তাহলে কি থাকবে? তারপরটা কি থাকবে? m2 r2 স্কয়ার, তারপরটা কি থাকবে? ডট ডট ডট, কি জড়তার ভ্রামক আই না? তাহলে দেখো তো হাফ আই ওমেগা স্কয়ার না? বুঝতে পারছো? হাফ আই ওমেগা স্কয়ার না? তাহলে এই হাফ আই ওমেগা স্কয়ার কোত্থেকে আসছে? সবগুলো বিন্দুর রৈখিক গতিশক্তির যোগফলই হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, মানে টোটাল কৌণিক গতিশক্তি আর কি। কোন বস্তু যদি এভাবে বৃত্তাকার পথে ঘোরে। এবার মনে করো যদি এরকম হয়, বিন্দু ধরো একটা বিন্দু বস্তু ঘুরতেছে, একটা বিন্দু বস্তু এরকম একটা অক্ষ নিয়ে ঘুরতেছে। একটা বিন্দু বস্তু এরকম অক্ষ নিয়ে ঘুরতেছে, বলো এর রৈখিক গতিশক্তি সেম না কৌণিক গতিশক্তি সেম? বলো, এর রৈখিক গতিশক্তি সেম না, রৈখিক গতিশক্তি বেশি না কৌণিক গতিশক্তি বেশি? বলো। দুটোই সেম, দুটোই একই জিনিস তো ভাই, দুটোই সেম, দুটোই একই জিনিস। এখানে বিন্দু কয়টা? একটা বিন্দু তো একটা। তাহলে তার ব্যাসার্ধ দেখো, তার ব্যাসার্ধ আর,
আর বেগ কত, বেগ ভি। তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ারও যা, একটাই তো, হাফ এম বি স্কয়ারও যা, আর ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, একই জিনিস, একই জিনিস তো। যদি দুটো দুটো বিন্দু হইতো তাহলে আমি টোটাল শক্তি বলতাম হাফ এম ওয়ান ভি ওয়ান স্কয়ার হাফ এম টু ভি টু স্কয়ার টোটাল। এই যে এখানে যেমন অনেকগুলো বিন্দু যোগ করে দিছি, কিন্তু এখানে তো একটা। তাহলে ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, এই হাফ আই ওমেগা স্কয়ার ওই হাফ এম ভি স্কয়ার, একই জিনিস। আচ্ছা বিশ্বাস না হলে ভেঙে দেখাচ্ছি। হাফ আই তে একটা বিন্দু, তাহলে জড়তার ভ্রামকের সূত্র কি, এম আর স্কয়ার। জড়তার ভ্রামকের সূত্র কি, এম আর স্কয়ার, একটাই তো বিন্দু, একটাই বিন্দু ভর, এম আর স্কয়ার। আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে আর স্কয়ার কাটাকাটি, হাফ এম ভি স্কয়ার। বুঝছো, বুঝছো? ঠিক আছে, একই জিনিস, একই জিনিস। দেখো ই কে হাফ আই ওমেগা স্কয়ার ভেঙে হতো হাফ এম ভি স্কয়ারই পাইলাম, একই। এখন তুমি যদি মনে করো আমি ওখানে কি লিখছি, হাফ এম বি স্কয়ার লিখছি, তুমি যদি বলো না ভাই আপনি হাফ এম বি স্কয়ার কেন লিখলেন, হাফ আই ওমেগা স্কয়ার লেখেন, হাফ আই ওমেগা স্কয়ার। তো যখন আমি হাফ আই ওমেগা স্কয়ার লিখবো তখন দুই লাইন হিসাব করলে তো আবার হাফ এম বি স্কয়ার পাবো। তবে তুমি যদি এবার বলো না ভাই তাহলে তার টোটাল শক্তি হবে হাফ এম ভি স্কয়ার, রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, আবার কৌণিক গতিশক্তি আর একটা হাফ এম ভি স্কয়ার, মানে হাফ আই ওমেগা স্কয়ার ভেঙে আবার একটা হাফ এম ভি স্কয়ার। তাহলে টোটাল এই দুইটার যোগফল হবে? এটা কোনোদিন হইতে পারে? তুমি এক শক্তি দুইবার যোগ করবা কেন? এক শক্তি দুইবার যোগ করা যাবে? এক শক্তি তো দুইবার নেওয়া যাবে। এবার তুমি বলতে পারো ভাই আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে কিছু ম্যাথ করছিলাম যেখানে আমরা গতিশক্তি দুইটা নিছি, কেমন বস্তুর ক্ষেত্রে এগুলা, কেমন বস্তুর ক্ষেত্রে ভালো করে বোঝো, এগুলা কেমন বস্তুর ক্ষেত্রে। ধরো এরকম একটা চাকা, এই চাকাটা ঘুরতে ঘুরতে দৌড়াচ্ছে, ঘুরতে ঘুরতে রৈখিক ভাবে সোজা দৌড়াচ্ছে, এই যে এই বেগটা রৈখিক ভাবে সোজা দৌড়াচ্ছে, তখন তার একটা রৈখিক ভাবে দৌড়ানোর জন্য একটা গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এই জিনিসটা আলাদা, এটা রৈখিক ভাবে দৌড়ানোর জন্য, এটা রৈখিক ভাবে দৌড়ানোর জন্য। এবার আরেকটা হচ্ছে ঘোরার জন্য, ঘূর্ণনের জন্য, সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার। বুঝতে পারছো? হাফ আই ওমেগা স্কয়ার, কি ক্লিয়ার? এটা হচ্ছে ঘুরতে ঘুরতে দৌড়াইলে, ঘুরতে ঘুরতে যদি দৌড়াই তাহলে এইটা হবে। একটা চাকতি থাকলে সুন্দর করে দেখানো যাইতো, দেখি। একটা প্লেট লাগবে তাইলে। এই দেখো তো আমার হাতের এটা দেখা যায়, দেখা যাচ্ছে তো, কালো ব্যাকগ্রাউন্ড, সবই তো কালো কালো। একজন বলছে এতদিন পরে বুঝলাম। এই দেখো, এই যে হাতের প্লেটটা দেখছো, এই প্লেটটাকে যদি আমি এভাবে ঘুরাই, এইভাবে আমার হাতে এখানে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এই যে এইভাবে ঘুরতেছে, জাস্ট এইভাবে ঘুরতেছে, তাহলে এর এর টোটাল শক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। ইয়েস, এটাই সত্যি, এর কোনো হাফ এম বি স্কয়ার নেই, এর টোটাল শক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, জাস্ট ঘুরতেছে, জায়গায় দাঁড়ায় ঘুরতেছে, হাফ আই ওমেগা স্কয়ার। এটা হচ্ছে টোটাল শক্তি হাফ আই ওমেগা স্কয়ার। এবার এই হাফ আই ওমেগা স্কয়ার হবে এই প্লেটটা তৈরি করছে যতগুলো বিন্দু, সবগুলো বিন্দুর হাফ এম বি স্কয়ারের যোগফল, সেটাই হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। কিন্তু এইবার যদি এই প্লেটটা এইখানে আছে, এটা এবার একটা চাকার মতো জায়গায় দাঁড়ায় না ঘুরে একটা চাকার মতো ঘুরতে 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 সামনের দিকে যায়, তাহলে এই ঘোরার জন্য হাফ আই ওমেগা স্কয়ার, ঘোরার জন্য হাফ আই ওমেগা স্কয়ার, আর ঘুরতে 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 দৌড়ানোর জন্য হাফ এম বি স্কয়ার, এই যে দুটার যোগফল। বুঝতে পারছো? এবার প্লেট বাদ, একটা বিন্দু ভরের বস্তু, সূর্যের চারপাশে পৃথিবী একটা বিন্দু ভর, পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহ একটা বিন্দু ভর, নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণনরত একটা ইলেকট্রন বিন্দু ভর, তাহলে ঘুরতেছে তো, ওকে, তাহলে তার শক্তি ঘুরতেছে তো, হাফ এম বি স্কয়ার না, তার শক্তি হাফ এম বি স্কয়ার না, তা কি, হাফ আই ওমেগা স্কয়ার। এবার এই হাফ আই ওমেগা স্কয়ারকে ভাঙলে আমি হাফ এম বি স্কয়ারই পাই, তাই ডাইরেক্ট আমরা হাফ এম বি স্কয়ার লিখি। এবার এইটা তুমি বলো বুঝছো কিনা, আমি একেবারে ভেঙে বুঝাই দিলাম। এরপরে আর কোনো প্রশ্ন আছে? এরপরে আর কোনো প্রশ্ন আছে?
বা নিউটনিয়ান বলবিদ্যার প্লেলিস্ট আছে নাকি? না, নিউটনিয়ান বলবিদ্যা আমি পারি না। নিউটনিয়ান বলবিদ্যা অনেক কঠিন, ওগুলো আমি পারি না, ওটার প্লেলিস্ট নাই। তো এই কারণে আমরা হাফ এম বি স্কয়ার নিয়ে ডাইরেক্ট করে ফেলছি, বুঝছো? আচ্ছা গুড, আসো। আচ্ছা, না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই, বলবা। এবার আসো, সূত্রগুলা মোটামুটি একটা প্যাকেজ হয়ে গেছে সূত্রের। এবার আসো সূত্রগুলো একটু মনে রাখবো, হ্যাঁ? সূত্রগুলো মনে রাখা। ও বাবা, অনেকক্ষণ হয়ে গেছে। সূত্রগুলো মনে রাখা, না এটা করেই শেষ। সূত্রগুলো একটু মনে রাখবো। সূত্রগুলা কেমনে মনে রাখা যায়? দেখো, সূত্র মনে রাখতে হবে বেশি না। সূত্র ব্যাসার্ধ, সূত্র বেগ আর শক্তি। তাহলে ব্যাসার্ধের সূত্র হচ্ছে আর এন। এই সূত্র ছিল এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, পাই এম জেড ই স্কয়ার। বেগের সূত্রটা ভি এন জেড ই স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট এন। এটা হচ্ছে বেগের সূত্র। আর শক্তি মানে মোট শক্তি আর কি, হ্যাঁ? শক্তি মানে মোট শক্তি, ই ইকুয়াল টু জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4। মোট শক্তি সর্বদা মাইনাস। বলো তো মোট শক্তি মাইনাসটা কি মিন করে জানো তো? মহাকর্ষ অধ্যায়ে একবার বলা হয়েছিল মোট শক্তি, মহাকর্ষ অধ্যায়ে বলা হয়েছিল, তাই না? মহাকর্ষ অধ্যায়ের আর্কাইভে কিন্তু ক্লাসগুলো দিয়ে দিছিলাম, মহাকর্ষ অধ্যায়ের ক্লাসগুলো আমার ছিল, দিয়ে দিছিলাম। তাহলে মহাকর্ষ অধ্যায় থেকে আমরা জানি শক্তি ঋণাত্মক মানে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। তো তাই তো নিউক্লিয়াসের ক্ষেত্রের মধ্যে তো ইলেকট্রন আবদ্ধ, তাই তো? তাহলে নিচে হচ্ছে 8h স্কয়ার এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার। এই হচ্ছে শক্তির সূত্র। এইবার শোনো, দেখো এই তিনটাই তো সূত্র, এই তিনটাই তো মনে রাখা লাগবে। আর হচ্ছে এই একটা, এইটা তো এমনি মনে থাকে, কই এই যে এটা, এই যে জেড স্কয়ার আর এইচ 1 ডিভাইডেড বাই এন ওয়ান স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন টু স্কয়ার। এটা তো কেমিস্ট্রিতে পড়ছো, তোমার এমনি মনে থাকে। তো এইগুলা সূত্র একটু মনে রাখতে ঝামেলা। প্রথম কথা হচ্ছে অ্যাডমিশন এইসব সূত্র লাগবে না, অ্যাডমিশনে এই একটাও লাগবে না, তাহলে অ্যাডমিশনে ভুলে যাবে। কিন্তু আপাতত বোর্ড পরীক্ষার জন্য তো পার হয়ে আসো। তাহলে বোর্ড পরীক্ষার জন্য পার হয়ে আসতে গেলে এই সূত্রগুলো মনে রাখার একটা টেকনিক আছে, যেটা আমি একাডেমিতে মনে রাখতাম। সেটা হচ্ছে দেখো এইচ তারপরে এপসাইলন নট, এই এপসাইলন নট কে দেখতে ই এর মতো না, ই এর মতো। তাহলে এইচ এপসাইলন নট এন, এটা যেহেতু ই এর মতো, তাহলে এইচ ই এন এটা মানে মুরগি, বাংলায় কি বলে এটারে? হেন মানে মুরগি। তাহলে আমরা এই কটা সূত্র মনে রাখবো হচ্ছে মুরগি সূত্র। কিভাবে দেখো, মজার ব্যাপার হচ্ছে দেখো এই তিনজন সবসময় একই সাথে থাকে, এইচ এপসাইলন নট এন। তিনজন সবসময় একই সাথে থাকে, এইচ এপসাইলন নট এন, তারপরে এই দেখো এইচ এপসাইলন নট এন, এইচ এপসাইলন নট এন, যেখানেই থাকুক তারা একই সাথে, আর বাদ বাকি সবাই অন্যদিকে, উপরে থাকুক বা নিচে থাকুক। দেখো এইচ এপসাইলন নট এন সেটা উপরে থাকুক বা নিচে থাকুক, যেখানে থাকুক একসাথে আছে। তাহলে এবার সূত্র মনে রাখার সিস্টেমটা তোমার বলে দিই। সূত্র মনে রাখার সিস্টেম, সূত্র মনে রাখার সিস্টেম হচ্ছে দেখো, কষ্ট করে বেগের সূত্রে নিচে মনে রাখবা পাই এম জেড স্কয়ার, এইটুকু একটু কষ্ট করে মনে রাখবা, নিচে পাই এম জেড স্কয়ার, আর উপরে হচ্ছে মাঝে বাদে মুরগির বর্গ, মাঝে বাদে মুরগি বর্গ, মুরগি বর্গ। খুবই হাস্যকর কিন্তু খুব কাজে দিবে। মাঝে বাদ দিয়ে, মাঝখানে বাদ দিয়ে, দেখো মুরগি এইচ এপসাইলন নট এন বর্গ, কিন্তু মাঝখানে বাদ দিয়ে, মাঝখানে বাদ দিয়ে মুরগি বর্গ, নিচে নিচে পাই এম জেডি স্কয়ার, পাই এম জেডি স্কয়ার। বলো আমার সাথে দুই একবার বলো, দেখবা মুখস্থ হয়ে যাবে। পাই এম জেডি স্কয়ার, তাহলে মাঝখানে বাদ দিয়ে মুরগি বর্গ, নিচে পাই এম জেডি স্কয়ার। কি ক্লিয়ার? এইবার আসো, এবার বেগের সূত্রে জাস্ট উপরে মাথায় রাখবা জেডি স্কয়ার, এইটুকু মাথায় রাখবা যে উপরে জেডি স্কয়ার, নিচে দুইটা মুরগি। দেখো সহজ হিসাব, নিচে দুটো মুরগি, দেখো 2h এপসাইলন নট এন, দুইটা মুরগি। এর সূত্রটা মাথায় রাখবা, মোট শক্তি তো মাইনাস, এটা তো ছোট ছোট মানুষের মনে থাকবে, যত ছোট মানুষই হোক মনে থাকবে। জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে 8টা মুরগি বর্গ, 8টা মুরগি, এটা 4 ভাবো না, 8, ঠিক আছে 8। এখানে তাহলে 2 কে ইংরেজিতে লিখি, দুইটি,
আর এখানে 8টি, 8টি মুরগি বর্গ। দেখো পুরো মুরগি বর্গ, বর্গ মুরগি, বড় মুরগি আর কি। হ্যাঁ ঠিক আছে, বর্গ মুরগি মানে কি বড় মুরগি। 8টা মুরগি বর্গ, বড় মুরগি। 8টা মুরগি যদি মনে রাখো তাহলে তো তুমি পরীক্ষা হলে এটা লিখে আসবা। তাহলে 8টা মুরগির বর্গ, 8টা মুরগির বর্গ। তো কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টে এই সূত্র কোনো কাজে লাগবে না, এই সূত্র বাদ। ঠিক আছে, এই সূত্র বাদ। কিন্তু বোর্ড পরীক্ষার জন্য একটু সূত্র পাস করে আসো। একজন মুরগি এঁকে দিছে, মুরগি মুরগি মুরগি, 8টা মুরগি, 8টা মুরগি এঁকে ফেলছে। হ্যাঁ 8টা মুরগির বর্গ। কি ক্লিয়ার? বুঝতে কি পারছো? বুঝতে কি পারছো বলো? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে সূত্রের একটা প্যাকেজ হয়ে গেল। অপূর্ব মুরগি কে মায়ের তো খাও নাই, মায়ের তো খাও নাই, বুঝছো? তাহলে আজকে বিদায়, টাটা টাটা টাটা।